প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শহীদুল ল ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচের সাক্ষ্য আইন, দ্য এভিডেন্স অ্যাক্ট। এই আইনের আজকে ধারা প্রথম থেকে 32 পর্যন্ত আলোচনা করব। র্যাপিড রিভিশন এভিডেন্স অ্যাক্ট, সেকশন 1 থেকে 32। তো ক্লাসটি শুরু করা যাক। বরাবরের মতো যেটা বলছি যে আমার নোটের যে প্রতিটা সাবজেক্টের প্রথমেই যে প্রশ্ন বিশ্লেষণ থাকে, অর্থাৎ বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে 6টি বার কাউন্সিলে, তো এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে প্রশ্ন প্যাটার্নে কিভাবে কতটুকু পরিবর্তন এসেছে। তো এই যে পরিবর্তন, এটাকে লক্ষ্য করে আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। আমরা দেখছি যে পুনরাবৃত্তিতে 3, 27, 32, 32-1, 33, 58, 60, 62, 63, 74, 90, 101, 105, 116, 118, 138, 142, 143, 146, 154, 165, এই ধারাগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট হয়েছে। তো এই ধারাগুলো থেকে যেহেতু বারবার প্রশ্ন রিপিট হয়েছে, অতএব আমাদের এই ধারাগুলো পড়া ফরজ, এগুলো পড়তেই হবে আমাদের, কম্পালসারি। তারপরে আরো কিছু আমি বাস্তব প্রয়োগ আছে, তো এই বাস্তব প্রয়োগের যে ধারাগুলো, সেগুলোকে আমি রিকমেন্ড করেছি আপনাদের জন্য যে এগুলো বাস্তবে কাজে লাগে সিভিল এবং ক্রিমিনাল মামলায়। অতএব এগুলোও কিন্তু আমাদের পড়তে হবে, এগুলো বাদ দেওয়ার সুযোগ নেই। মন্তব্যে বলছি যে পরিচিত অংশ হতেও প্রশ্ন হয়, কিন্তু কম হয়। আর গুরুত্বপূর্ণ ধারাসমূহ হতে বারবার পুনরাবৃত্তি ঘটছে প্রশ্ন। আর তবে নতুন ধারা হতেও প্রশ্ন চলে আসতে পারে, সুতরাং নতুন ধারাও পড়তে হবে আমাদের। কারণ এই মুহূর্তে বিগত 2টি প্রশ্নপত্র জুডিশিয়ারির পক্ষ থেকে করেছেন জুডিশিয়াল সার্ভিস কমিশন। সারোয়ার জাহান, আপনি হাত উত্তোলন করে আছেন, হাতটা নামিয়ে নেবেন, রেজ হ্যান্ডে আরেকবার চাপ দেন, হাতটা নেমে যাবে। প্রথমে আলোচনা হয় এবং শেষে প্রশ্নোত্তর পর্ব হয়। অর্থাৎ সারোয়ার জাহান, মিস্টার সারোয়ার জাহান, আপনি হাতটা নামিয়ে নেন। এখনো অনেকেই ক্লাসে প্রবেশ করার চেষ্টা করছেন। গতকালকে প্রশ্ন কঠিন করেছি এই কারণে নাকি আজকে সর্বোচ্চ স্টুডেন্ট সংখ্যা, আজকে 45 স্টুডেন্ট সংখ্যা দেখছি ক্লাসে। তো সবার মধ্যে একটু গুরুত্ব বেড়ে গেছে কালকের পরীক্ষার কারণে। তো যাই হোক, পাঠ পরিকল্পনা অর্থাৎ 2023 সালে আমি কোন ধারাগুলো সাজেস্ট করছি সেটা পরের পৃষ্ঠায় আছে, এটা আপনারা দেখে নেবেন। 3 স্টার, 2 স্টার, 1 স্টার এভাবে আমি দিয়ে দিয়েছি। এবং কিছু আইন পরিচিতি আছে, এই আইন পরিচিতি অংশটা যদি পড়ে নেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে সাক্ষ্য আইন সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে, কিছু সালের বিষয় আছে যেগুলো এক্সট্রা নোটে থাকছেই। এবং আমি ইতিপূর্বে ব্যাচ 1 এবং ব্যাচ 2 এ এগুলো হিস্ট্রির টাইমলাইন আকারে দিয়েছিলাম। অতএব এগুলো আমি নতুন করে আলোচনা করছি না। এরপরে আমি যেটা আলোচনা করব প্রথমেই, যে আপনারা বিন্যাসটা একবার দেখবেন। বিন্যাসটা দেখলে বোঝা যায় যে একটা আইনের মধ্যে কি কি আছে। অর্থাৎ আমরা কি পড়তে চলেছি। তো বিন্যাসে দেখছি যে আমরা প্রথম অধ্যায়ে 1 থেকে 4 প্রস্তাবনা, আইনের শিরোনাম, সংজ্ঞা, ব্যাখ্যা ও অন্যান্য। প্রস্তাবনাটা কি? এই প্রস্তাবনা, এটার একটা ইংরেজি আছে। এই প্রস্তাবনার ইংরেজি কেউ জানেন? জানলে হাত উত্তোলন করেন।
আচ্ছা, মঞ্জুর হোসেন। হ্যাঁ, মঞ্জুর হোসেন লাইনে আসেন। প্রিয়াম্বল বলা হয়। কথা বলেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার? আসসালামু আলাইকুম হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার। প্রিয়াম্বল বলা হয় স্যার হ্যাঁ, প্রস্তাবনা। প্রিয়াম্বল। তো এখানে একটা চার্ট পাবেন যে কোন আইনে প্রিয়াম্বল আছে, কোন আইনে নাই। আমাদের 7টা সাবজেক্ট, মূলত 8টা সাবজেক্ট পড়তে হবে, দেওয়ানি, আদালত, আইন সহ 8টা সাবজেক্টের মধ্যে কোনটার প্রিয়াম্বল আছে, কোনটার প্রিয়াম্বল নেই। অর্থাৎ প্রস্তাবনা আছে, প্রস্তাবনা নেই। প্রস্তাবনাটা কোন জায়গায় থাকে একটা আইনের, বলেন তো? স্যার প্রস্তাবনাটা থাকে প্রথমে স্যার, একটা আইনে। আইনের শুরুতেই প্রস্তাবনাটা থাকে। জি স্যার। আমাদের বাংলাদেশ সংবিধানে প্রস্তাবনা আছে। জি স্যার, প্রথমে প্রস্তাবনা আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার নয়েজ না করে লাইনে থাকতে পারলে থাকেন, আর নাহলে নিজেকে মিউট করে দিবেন যদি কথা বলা লাগে আশেপাশের কারোর সাথে। তো ঠিক আছে। এখানে দ্বিতীয় অধ্যায়ে যেটা আছে 5 থেকে 55, দ্বিতীয় অধ্যায়ে এখানে আমি বিন্যাস দিয়ে দিয়েছি। 5 থেকে 55তে বলা হচ্ছে বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা। বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা, এখানে সাক্ষ্য আইনকে বোঝার জন্য দুইটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। প্রথমে দুইটা জিনিস বুঝতে হবে, এই দুইটা জিনিস যারা বুঝবে না, সাক্ষ্য আইনটা বুঝবে না। এখন আমি, যথেষ্ট নয়েজ শুরু করে দিলেন মঞ্জুর সাহেব, আপনাকে মিউট করে দিতে বাধ্য হলাম। তো আমি যেটা বলছিলাম যে দুইটা জিনিস আপনাদের ভালোভাবে জানতে হবে। সেটার আগে আমি আরেকটা আপনাদের প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমরা পেনাল কোড পড়লাম, পেনাল কোডে কোনটা অপরাধ, কোনটা অপরাধ, কোনটার শাস্তি কেমন, এগুলো ডিটেল জানলাম। এবং পেনাল কোডে কোনো মামলা করতে হলে আমাকে জানতে হবে আবার কি, সিআরপিসি। তাহলে সিআরপিসির অনুসারে মামলাটা করলাম, সিআরপিসিতে আমরা ডিটেল দেখলাম মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রসিডিউরটা হবে। ওকে, আমরা গত কালকে শেষ করেছি এসআর অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। এটা সিভিল নেচারের একটা আইন। তো সিভিল মামলাগুলো কিভাবে শুট হবে এটা জানার জন্য আমাদের এটার পাশাপাশি কি কি জানতে হচ্ছে, সিপিসি জানতে হচ্ছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তো সিভিল প্রসিডিউর অনুসারে দেওয়ানি প্রকৃতির মামলা পরিচালিত হয়। তো সবই তো আমরা জানি। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, অল্প কথায় উত্তর দিতে হবে। তাহলে আমরা সাক্ষ্য আইন কেন পড়ব? এখানে একটা মামলা ফাইলিং থেকে শুরু করে মামলা সমন দেওয়া, মামলা কেউ হাজির হলো কিনা, একতরফা হলো, সাক্ষী দিল, সাক্ষী দেওয়ার কথা, সাক্ষীর বিষয় তো সিপিসির মধ্যেই বলা আছে একটা দেওয়ানি মামলায় যে কিভাবে সাক্ষী দিতে হবে। তো এখানে তো বলাই আছে, তাহলে আলাদা করে আমাদের কেন সাক্ষ্য আইন পড়তে হবে? বা সাক্ষ্য আইনের দরকারিটা কি, প্রয়োজনীয়তাটা কি? এই সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তাটা কি, এটা আমাদের বুঝতে হবে। যদি না বুঝি তাহলে সাক্ষ্য আইন আমরা বুঝতে পারবো না। এবং বলে রাখা ভালো, বার কাউন্সিলের সিলেবাসভুক্ত যে 7টি বা 8টি সাবজেক্ট আছে, এর মধ্যে সবচাইতে কঠিন হচ্ছে এই সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনটা সবচেয়ে জটিল আইন একটা। তো সাক্ষ্য আইন অনেকের সহজ লাগতে পারে, যদি সাক্ষ্য আইনের যে টুইস্ট, যেটা আজকে আমি ক্লিয়ার করব, সাক্ষ্য আইন কিভাবে সহজ হয় আপনাদের কাছে। তো এইটা আপনাদের ধরতে যদি আপনারা পারেন, তাহলে সাক্ষ্য আইন পড়তে ভালো লাগবে। আর যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু সাক্ষ্য আইন ভালো লাগবে না। তো সাক্ষ্য আইন ভালো লাগার জন্য এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করব। তো কে বলতে পারবেন যে সিপিসি তে তো সবই আছে, তো সাক্ষ্য আইন কেন আমাদের পড়তে হবে, সাক্ষ্য আইন পড়ার দরকারই বাকি? আচ্ছা, রাজ্জাক ভাই লাইনে আসতে চাচ্ছেন এটা বিষয়ে কথা বলার জন্য। রাজ্জাক ভাই লাইনে আসবেন। স্যার আসসালামু রাজ্জাক ভাই। আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। সাক্ষ্য আইন পড়ার মেইন উদ্দেশ্য আচ্ছা, হলো স্যার বিচার্য বিষয় এবং ঘটনার যে প্রমাণিত বা অপ্রমাণিত করার জন্য আর কি, জাস্ট এটার জন্য। এই না, যে আমরা এখন যদি আমি 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 যদি এভাবে বলি যে সিপিসি তে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি হবে সব তো বলাই আছে, তাহলে সিপিসির মধ্যে কি কাভার হয়ে যাচ্ছে না? যখন একটা মামলা করা হয় তখন তো স্যার সাক্ষ্য গ্রহণ করা হয়, তখন সেটা সাক্ষ্যটা প্রমাণিত হবে নাকি অপ্রমাণিত হবে এটা জানার জন্য সাক্ষ্য আইনটা
না হয়েছে। আমার ধারণা মতে আর কি স্যার, বেসিক নলেজ থেকে। আচ্ছা, আর কিছু যুক্ত করতে চাচ্ছেন? না স্যার, এতটুকু। আচ্ছা, লাইনে থাকেন, নয়েজ করবেন না। আচ্ছা, রনি আপু আসবেন। সরি রনি আপু, একটু সময় লাগছে। হ্যাঁ, এবার আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ব্যস্ত ছিলাম আজকে সারাদিন, বুঝতে পারছেন, বলেন। স্যার আমার যেটা মনে হচ্ছে পাঁচ ধারার যে কথাটা ওইটাই, যে কি বিষয়ে প্রশ্ন করা যাবে। সাক্ষ্য আইনে কিন্তু এটা বলে দিছে, মানে একটা যখন বিচারিক পর্যায়ে যাবে তখন কোন প্রশ্নগুলো করা যাবে, কোন প্রশ্নগুলো করা যাবে না, এটা সাক্ষ্য আইন খুব সুন্দরভাবে বলে দিছে। অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক যদি কোনো কথা আসে সেটাতে মানে অন্য পক্ষে যা থাকবে উনি আটকাই দেবে, যেটা তো প্রাসঙ্গিক না। ওই যে বলে যে আই অবজেক্ট ইওর অনার, তাই তো? অবজেক্ট ইওর অনার, এটা আমার কাছে মনে হয়েছে যে এই জন্য সাক্ষ্য আইনটা জরুরি। সবগুলো আচ্ছা, ধারাই স্বাক্ষর কথা বলছে, কিন্তু সাক্ষ্য আইন মানে নির্দিষ্ট করে দিছে যে একটা মামলায় আপনি কোন জায়গায় কোন প্রশ্নটা করবেন, কোনটা বিষয় রিলেটেড, কোনটা রিলেটেড না, কতটুকু করা যাবে, জেরা কোন পর্যায়ে জেরা করা যায়, মানে লিডিং কোশ্চেন করা যাচ্ছে, কখন করা যাবে না, মানে পুরা ডিটেলস ব্যাপারটা সাক্ষ্য আইনেই আছে। গুড। তো আর কিছু যুক্ত করবেন? স্যার কম কথাই বলতে বলছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, খুবই স্পেসিফিক বলেছেন, ধন্যবাদ। আরেকটু আমি যুক্ত করি এবং আরেকটু কনফিউজড করি আপনাকে। তারপরে স্যার আবার কিছু কথা যুক্ত করবেন। তা আমি এখন যেটা বলবো এগুলো বলার পর সবারই আবার কথা বলার সুযোগ আছে। যারা বলতে চাইবেন হাত উত্তোলন করবেন। আর রাজ্জাক ভাই এবং রনি আপু লাইনে থাকেন। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মামলা একটা মামলা ফাইলিং হলো, সিভিল হোক ক্রিমিনাল হোক, প্রথমে ফাইলিং হলো, মানে রুজু হলো বা দায়ের করা হলো। ফাইলিং দিয়ে মামলা চলতে থাকলো। আর যে যখন ট্রায়ালে আসলো মামলাটা, ট্রায়াল মানে সাক্ষ্য গ্রহণ শুরু। তো যখন সাক্ষ্য গ্রহণ শুরু হলো, তাহলে আমি এর আগে বলেছিলাম যে প্রি ট্রায়াল স্টেজেস, তারপরে ট্রায়াল স্টেজেস, তারপরে পোস্ট ট্রায়াল স্টেজেস। এই তিনটা বেসিক স্টেজ থাকে সিভিল ক্রিমিনাল সবগুলো মামলার। তো প্রি ট্রায়াল স্টেজ মানে সাক্ষ্য শুরু হওয়ার আগে যে স্টেজগুলো থাকে সেগুলো, আর পোস্ট ট্রায়াল স্টেজ অর্থাৎ সাক্ষ্য শেষ হয়ে গেছে, এখন 342 মানে আসামি পরীক্ষা, সাফাই সাক্ষী, তারপরে জাজমেন্ট দেওয়া। এর মধ্যে আরো কোনো কিছু থাকতে পারে, বেল হিয়ারিং থাকতে পারে। এই স্টেজগুলো পরে, তারপরে শেষে যে জাজমেন্ট। এখন আমার বক্তব্য হচ্ছে সাক্ষ্য আইনের কি শুধুমাত্র প্রযোজ্যতা বা অ্যাক্টিভিটি, সাক্ষ্য আইনের পদচারণা শুধুমাত্র কি ট্রায়াল স্টেজে আছে, না পোস্ট ট্রায়াল স্টেজও থাকতে পারে বা প্রি ট্রায়াল স্টেজও থাকতে পারে? আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে সাক্ষ্য আইনের কি শুধুমাত্র এই ট্রায়াল স্টেজে মানে সাক্ষ্য গ্রহণের সময় লাগবে, না আগেও এর দরকার আছে, পরেও না দরকার আছে? স্যার, এটা তো সাক্ষ্য আইন তো সবখানেই আছে। মানে একটা যে পুলিশ আসামি ধরলো, এই যে তার স্বীকারোক্তিটা নিল, এটা সাক্ষ্য হবে কিনা, মানে একটা মামলা শুরু থেকেই তো সাক্ষ্য আইন ঢুকে গেল। তার মানে মামলা শুরু হওয়ার আগেও আছে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটা মামলা যে আসামির যে স্বীকারোক্তি গুলো নিচ্ছে, পুলিশ যে নথিভুক্ত করতেছে, সেটা জিআর মামলার ক্ষেত্রে যদি আমরা ধরি, সেক্ষেত্রে তো ওখান থেকেই শুরু হয়ে যাচ্ছে সাক্ষ্য কাউন্ট করা। আচ্ছা, রাজাক ভাই কিছু যুক্ত করতে চাচ্ছেন? স্যার আমার মনে হচ্ছে ট্রায়াল স্টেজ থেকে সাক্ষ্য গ্রহণটা শুরু হয় আর কি। আগে নেওয়া হয় সেটা তো হবে কি না সেটা প্রমাণিত না না পরে যখন। না, আমার প্রশ্ন হচ্ছে ট্রায়াল সাক্ষ্য আইনটা শুধু জি স্যার, ট্রায়াল স্টেজেই লাগে না আগে পরেও লাগতে পারে? এটা ট্রায়াল হচ্ছে সহজ স্টেজ কথা। থেকেই লাগে আর কি আমার মতে আর কি। তার আগে দরকার নাই সাক্ষ্য আইনের? না স্যার। আচ্ছা, এনামুল হক লাইনে আসবেন। এনামুল হক, আপনি হাত উত্তোলন করেছেন, মাইকটা অন করে কথা বলতে পারবেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, আজকে আমরা শুরু করেছি সাক্ষ্য আইন।
সাক্ষ্য আইনের প্রথমেই আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি বা আপনাদের থেকে ফিডব্যাক নিচ্ছি। একটু নয়েজ হচ্ছে আপনার এনামুল হক সাহেব, জি একটু স্যার। নয়েজ হচ্ছে কি কারণে? হয়তো বা আপনি ফোন নড়াচড়া করছেন বা হেডফোন নড়াচড়া করছেন। না স্যার, আমি তো কিছু নিয়ে করতেছেন না। ঠিক আছে স্যার, আমার ফ্যানটা মনে হয় শব্দ করছে। ঠিক আছে স্যার, জি এখন একটু ক্লিয়ার একটু স্যার। স্থির হবেন। হ্যাঁ, এবার মোটামুটি ক্লিয়ার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে শুধুমাত্র সাক্ষ্য গ্রহণের সময় অর্থাৎ ট্রায়াল স্টেজে সাক্ষ্য আইন লাগে না আগে পরেও লাগতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। আপনার মন্তব্য কি? জি অবশ্যই স্যার, আগেও লাগবে, কারণ স্যার এখানে একটা ব্যাপার আছে, ক্রিমিনাল মামলা করতে গেলে স্যার ট্রায়ালের আগে কিন্তু স্যার 164 কিংবা 161 যে করে সেটা ট্রায়ালের আগেই করে স্যার। আমার মনে হয় যে মামলার প্রাথমিক অবস্থা আপনার সাক্ষ্যটাকে সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তা আছে স্যার। আচ্ছা, তারপরে পোস্ট ট্রায়ালে পোস্ট ট্রায়ালে তো স্যার আপনার আসামিটাকে কিভাবে সাজা দেওয়া হবে কিংবা কতটুকু সে এই অপরাধী, সেটার ক্ষেত্রেও তো স্যার সাক্ষ্য আইনের অবশ্যই প্রয়োজন আছে স্যার। সেখানে কি শুধু সিআরপিসি দিয়ে হবে না ক্রিমিনাল মামলায়? না স্যার, সিআরপিসি থেকে সিআরপিসি বলা নাই? স্যার অবশ্যই সিআরপিসি তে বলা আছে স্যার। সিআরপিসি তে বলা থাকলেও স্যার সাক্ষ্য আইনে যে যে স্বীকৃতি বা স্বীকারোক্তিটা স্যার, যেমন আপনার স্বীকারোক্তির জিনিসটা যেখানে আছে স্যার, সেখানে তো স্যার আপনার সাক্ষ্য আইনটাই প্রয়োজন স্যার। সেটাই। তো যাই হোক, মোটামুটি আপনাদের অবস্থান দুই পক্ষ হয়ে গেছে। রাজ্জাক ভাই বলছে শুধু ট্রায়াল স্টেজে, আর আপনারা দুইজন রনি আপু এবং এনামুল ভাই বলছেন আগেও লাগবে পরেও লাগবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আপনার নয়েজ থ্যাংক ইউ হচ্ছে, আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন কেন নয়েজ হচ্ছে। হ্যাঁ, স্যার। ঠিক আছে, আপনাকে মিউট করে দিলাম। জি। আচ্ছা, এখন হাতটা নামিয়ে নেবেন এনামুল সাহেব। তো এখন আমি যেটা ক্লিয়ার করি আপনাদেরকে, এটা থেকে আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় লাগবে। আচ্ছা, রাজ্জাক ভাই লাইনে আছেন তো? জি স্যার, আছে। আচ্ছা, একটা সিআর মামলা ফাইলিং করতে হবে। আমি অ্যাডভোকেট, আমি মামলাটা ফাইলিং করার চেষ্টা করছি। এখানে সিআর মামলাতে আমি কোন বক্তব্যটা দিব ড্রাফটিং এর সময়, আরজি মুসাবিদা করার সময় কোন বক্তব্যটা দিব, কোন বক্তব্যটা দিব না, এটা চিন্তা করার জন্য সাক্ষ্য আইন লাগবে কিনা? জি স্যার, সেক্ষেত্রে তো লাগবে স্যার। এখন মনে করেন যৌতুকের মামলা আমি ফাইলিং করছি, এখানে আমি যদি এটা দেখাতে যাই যে এই যে আসামি আমার বাদীর হাজবেন্ড, তার ভাই সে একজন ডাকাত। এখন তার ভাইয়ের বিরুদ্ধে ডাকাতির মামলায় সে কনভিক্টেড, একজন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। তো আমার এই যৌতুকের মামলায় আসামির বড় ভাই ডাকাত যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে, এটা কি লিখা যাবে? না স্যার, এটা তো লেখা যাবে না, কারণ এখানে তো তো যে এটা আমি এখন বলেন, এটা আমি লিখতে পারবো কি পারবো না? এটা না কোন স্যার, আইন আমাকে বলে দেয়? এটা সাক্ষ্য আইনই বলে দেবে আপনাকে। সাক্ষ্য আইন বলে দেয়। সাক্ষ্য আইন বলে যে কোন বক্তব্যটা আপনি মামলায় নিয়ে আসতে পারবেন, যেটা প্রাসঙ্গিক হবে, এবং কোনটা নিয়ে আসতে পারবেন না। তাহলে এটা শুধুমাত্র প্রি ট্রায়াল না, মামলা তো জন্মই হয়নি। জাস্ট একজন অ্যাডভোকেট যখন মামলা লিখতে বসবেন তখনও সাক্ষ্য আইনটা কাজ করছে। তার মানে সাক্ষ্য আইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। সাক্ষ্য আইন কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু সাক্ষ্য আইনের দূরদর্শিতা অনেক। এবং এই যে আমাদের পেশা ওকালতি, এটা কেন তৈরি হয়েছে জানেন? এই সাক্ষ্য আইনের কল্যাণে। সাক্ষ্য আইনের যিনি ড্রাফট তৈরি করেছেন তিনি বলেছিলেন যে এই আইনটা এমন ভাবে তৈরি হয়েছে বা হলো, যেটার কারণে একটা নতুন পেশার জন্ম হবে ভবিষ্যতে, যেটা হচ্ছে আইন পেশা। তার মানে সাক্ষ্য আইনের জটিলতার কারণে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না যে আদালতে এসে কি বলতে হবে কি বলতে হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, এবার বুঝতে পারছি। জি স্যার। একটা সালিশ কার্যক্রম এবং একটা আদালতের এজলাসের কার্যক্রমের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সাক্ষ্য আইন। একটা আইনজীবী এবং একটা সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সাক্ষ্য আইন, কারণ একজন আইনজীবী জানেন যে আমাকে কি বলতে হবে কি বলতে হবে না, কিন্তু একজন সাধারণ মানুষ জানেন না। তাই সাধারণ মানুষ আমাদের কাছে আসেন যে স্যার আমার মামলাটা আপনি কি করেন, পরিচালনা করেন। কারণ সাক্ষ্য আইন যিনি যত ভালো বুঝবেন তিনি কিন্তু তত ভালো লয়ার হতে পারবেন। এবার সাক্ষ্য আইনের গুরুত্বটাকে বোঝা যাচ্ছে? জি স্যার, জি। তাহলে সাক্ষ্য আইন ড্রাফটিং এর সময় লাগবে,
সবসময় লাগবে, মানে কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক না, এটা প্রথম থেকে আমরা 55 ধারার মধ্যে পেয়ে যাচ্ছি। অর্থাৎ 5 থেকে 55 ধারাতে জাস্ট কোনটা প্রাসঙ্গিক এবং কোনটা প্রাসঙ্গিক নয় এটা নিয়েই কাহিনী হচ্ছে। প্রথম অংশে কি কোনটা প্রাসঙ্গিক না এই কাহিনী হবে পুরোটা, এবং দ্বিতীয় পার্টে কোনটা প্রাথমিক সাক্ষ্য কোনটা মাধ্যমিক সাক্ষ্য অর্থাৎ সাক্ষ্যর প্রকারভেদ নিয়েই পুরো আলোচনা হবে, কোনটা আবার সরকারি কোনটা বেসরকারি দলিল এগুলো, তার মানে কোনটা প্রাথমিক কোনটা মাধ্যমিক, এটা নিয়ে পুরো দ্বিতীয় চ্যাপ্টার চলে যাবে। এবং তৃতীয় চ্যাপ্টার বা তৃতীয় খণ্ডে এসে এই যে সাক্ষ্য যেগুলো দিয়ে প্রমাণ করতে হবে এগুলো কি মানে অটোমেটিক চলে আসবে না কেউ নিয়ে আসবেন, কে নিয়ে আসবেন বা কে এসে বলতে পারবেন আদালতে, অর্থাৎ সাক্ষী কারা হতে পারবেন, সাক্ষ্য বিষয়ে সাক্ষ্য কারা দিবেন, এটা বিষয়ে তৃতীয় খণ্ডে এসে বা শেষের দিকে এসে বলা হচ্ছে। এবং তারা আসবেন, তাদেরকে কিভাবে প্রশ্ন উপস্থাপন করবেন, জবানবন্দি, জেরা, তারপরে আবার পুনর্জবানবন্দি বা আবার অধিকতর জেরা, এই যে বিষয়গুলো সবগুলো শেষের অংশে। তাহলে প্রথম অংশে কি কোনটা প্রাসঙ্গিক এবং কোনটা প্রাসঙ্গিক না এটা আমাদের জানতে হবে, অর্থাৎ কি বিষয়ে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ মামলার ঘটনা কি। তার মানে আমরা যখন কোনো জায়গায় একটা ঘটনা দেখি, মারামারি হচ্ছে, এত ভিড় হচ্ছে, আমরা প্রথমে তো জিজ্ঞাসা করি ভাই কি ঘটনা, কি হয়েছে, সমস্যাটা কি। তার মানে এখানে যেটা ঘটছে এটার মানে বিষয়বস্তুটা কি, কি নিয়ে সমস্যাটা হয়েছে। একটা রিক্সাওয়ালার সাথে একটা প্যাসেঞ্জারের দ্বন্দ্ব লেগে গেছে, হাতাহাতি লেগে গেছে। তো প্রথমে সে মানুষ জিজ্ঞাসা করে কি হয়েছে, সমস্যাটা কি। এই যে কি হয়েছে সমস্যাটা কি, কেন এটা মানুষ জানতে চায়, কারণ সমাধানটা তো দিতে হবে সেটাই। সমস্যা না বুঝলে সমস্যা সমাধান দেওয়া সম্ভব না। তারপরে আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, আপনি অসুস্থ, ডাক্তার আপনার প্রথমে কথা শুনবে সমস্যাটা কি, অর্থাৎ আপনার রোগের যে সিমটম উপসর্গ সেটা বোঝার চেষ্টা করবে, লক্ষণ কি, কি সমস্যা হচ্ছে সেটা বলেন। এখন যদি ডাক্তারকে বলেন আমি কি ডাক্তার, ডাক্তার তো আপনি, আমি সমস্যা কি জানি না, আপনি বের করে নেন, তাহলে কি হবে? তাহলে ডাক্তারও জিজ্ঞাসা করবে সমস্যাটা কি, তার মানে আমাকে চিকিৎসা দিতে হবে কিসে এটা জানতে হবে। তো আদালতও জিজ্ঞাসা করে বা আদালতে জানার চেষ্টা করে, ফাইন্ড আউট করে যে সমস্যাটা কি। ক্রিমিনাল মামলায় সমস্যা নির্ধারণ করা হয় চার্জ ফ্রেমিং এর মাধ্যমে। চার্জে লেখা হয় যে কি বিষয়ে বিচার করতে হবে, আদালত সেটা ডিটারমাইন করে চার্জে লেখা থাকে স্পষ্ট ভাবে রিটেন ফরম্যাটে একটা আনুষ্ঠানিক ভাবে, তারপরে ট্রায়াল শুরু হয়। সিভিল মামলাতে ইস্যু গঠন করা হয়, ইস্যু গঠন করলে অর্থাৎ ইস্যু গঠনের ইংরেজি হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, অর্থাৎ বিচার্য বিষয় গঠন, ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয় গঠন। এটা করার পরে আদালত তখন সাক্ষী নিতে শুরু করেন, কারণ কি বিষয়ে সাক্ষ্য নিবে সেটা নির্ধারণ করার পরে তখন বোঝা যাবে যে হ্যাঁ এটার উপরে কোনটা প্রাসঙ্গিক নয়, আদালত তখন বুঝতে পারবেন। আর বিচার্য বিষয় ঠিক না করলে আদালত বুঝতে পারবেন না কে প্রাসঙ্গিক কথা বলছেন কে প্রাসঙ্গিক কথা বলছেন না। এই কারণে নির্ধারণ করে নিতে হয় বিচার্য বিষয়টা। এখন চার্জ গঠন যেটা হয় এটা ক্রিমিনাল মামলায় সেটাই বিচার্য বিষয়, সিভিল মামলাতেও ঠিক এমনই। অতএব ট্রায়াল স্টেজের আগে চার্জ গঠন বা ইস্যু গঠন এটা সিভিল ক্রিমিনাল বোথ দুইটা মামলাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমি একটা প্রোগ্রামে যাব, কি প্রোগ্রাম সেটা যদি আমি না জানি, কোথায় প্রোগ্রাম সেটা তো পরের বিষয়, কিন্তু কি প্রোগ্রাম সেটা তো আমাকে যেতে হবে। আমি কারো বার্থডে পার্টিতে যাচ্ছি, কারো বিয়ের দেখাচ্ছে রিসেপশনে যাচ্ছি, না বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, না গায়ে হলুদে যাচ্ছি, না কোনো অফিসিয়াল প্রোগ্রামে যাচ্ছি, আগে তো সেটা আমাকে জানতে হবে। তার মানে টপিকটা কি, এক কথায় আমরা সেটা সাধারণ যেটা ভাষায় বুঝতে পারি যে টপিকটা কি, একটা টপিকটা কি। আমরা ছোটকালে লিখতে আসছে, আমাদের এসে লিখতে আসছে, কম্পোজিশন লিখতে আসছে, প্যারাগ্রাফ লিখতে আসছে, কি লিখতে আসছে, প্যারাগ্রাফ। তো যখন প্যারাগ্রাফ লিখতে আসে তখন প্যারাগ্রাফের নিশ্চয় নাম দিয়ে দেয়, নাম দেয় কিনা? জি স্যার, অবশ্যই নাম তো। তো এমনি বলে আপনি একটি প্যারাগ্রাফ লিখেন বা রাইট এ প্যারাগ্রাফ, এতটুকু বললেই তো হবে না, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট জুট মানে পাঠ। তাহলে অ্যাবাউট জুট, এই জুটটা যদি না থাকে তাহলে কি লিখবো সেটা তো বুঝতে পারলাম না। তো মামলার ক্ষেত্রেও তাই। তো আমাদের দুইটা জিনিস ক্লিয়ারলি জানতে হবে সাক্ষ্য আইনে, যেটা আজকের
আমি অর্ধেক আলোচনা করব এবং নেক্সট ক্লাসে বাকিটা থাকবে, যেটা 5 থেকে 55 মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, ফ্যাক্ট ইন ইস্যু, এবং আরেকটা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। রেলিভেন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট ইন ইস্যু, রেলিভেন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট ইন ইস্যু বলতে এটা হচ্ছে বিচার্য বিষয়, মানে কি বিষয় বিচার করব, আর রেলিভেন্ট ফ্যাক্ট মানে প্রাসঙ্গিক বিষয়। তো এই যে রেলিভেন্ট ফ্যাক্ট এবং প্রাসঙ্গিক বিষয়, এই দুইটা জিনিস যদি কোনো লয়ার ক্লিয়ার না হন, তাহলে আদালতে উনি কি হাসির পাত্র হবেন, যে কি কথা বলেন, এই মামলায় তো এটা বলা যায় না। তার মানে আপনার আদালতে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, আপনি প্রস্তুতি নেবেন কি করে, একটা সাক্ষীকে জেরা কি করে করবেন, পুরো জিনিসটাই কিন্তু নির্ভর করে এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। তো বিচার্য বিষয় কিন্তু এক বা একাধিক হতে পারে, মানে লিমিটেড। বিচার্য বিষয় একটা মামলা লিমিটেড বা স্পেসিফিক, স্পষ্ট, কিন্তু প্রাসঙ্গিক বিষয় কিন্তু অস্পষ্ট। বিচার্য বিষয়টা কি স্পেসিফিক হয়ে যায়, একটা নির্দিষ্ট হয়ে যায়, তার মানে এটা বিচার্য বিষয়। এখন একটা যদি বিয়ে খেতে গিয়েছি, তো বিয়ের প্রোগ্রামে বিয়ের উদাহরণে বারবার আসছে, তো মনে করেন একটা বিয়ের প্রোগ্রামে মূল আকর্ষণ থাকে কিন্তু দুইটা মানুষ, একটা হচ্ছে বর এবং আরেকটা কনে। এখন যদি আপনি বরের বাসায় যান বা কনের বাসায় যান, কনের বাসার উদাহরণ দিচ্ছি, আপনি কনের গায়ে হলুদে যাচ্ছেন, তো দেখবেন কনেকে কেন্দ্র করে সবকিছুই আবর্তিত হচ্ছে, অর্থাৎ কনে এই প্রোগ্রামের মধ্যমণি গায়ে হলুদের। কনে বসে আছে, কনের আশপাশে আরো তার বান্ধবীরা বসে আছে, আত্মস্বজন বসে আছে, তো সবকিছু কনেকে কেন্দ্র করেই হচ্ছে প্রোগ্রামটার, সে হচ্ছে প্রধান। তো এখানে এই বিচার্য বিষয়টা হচ্ছে কিন্তু প্রধান। একজনের যদি বিয়ে হয় তাহলে কনে কয়টা হবে সাধারণত? একটা। তাহলে কনে হবে একজন, তাহলে যিনি মাঝখানে বসে আছেন বা যাকে কেন্দ্র করে সবাই ঘুরছে, একটা বিয়ের প্রোগ্রাম দেখতে গেলে সহজে কনেকে কিন্তু চেনা যায়, তার মানে বিচার্য বিষয় সহজে চেনা যায়। এখন কালকে আমার মামলা আছে কয়েকটা, যেমন একটা যৌতুকের মামলা আছে, যৌতুক আইনের 3 ধারা। এখন যদি বলে যে এটা কি মামলা, যৌতুকের মামলা, তখন সবাই বুঝতে পারে যে একজন স্ত্রী তার স্বামীর কাছে যৌতুকের মামলা করেছে, মানে স্বামী স্ত্রীর কাছে যৌতুক দাবি করেছে, এই কারণে এটার বিচার চেয়ে আদালতে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। শুধু স্ত্রী করতে পারে তা নয়, শাশুড়ি করতে পারবে, শ্বশুরও করতে পারবে, বা ওই স্ত্রীর অন্যরা কেউ করতে পারবে বাদী হয়ে, ওই স্ত্রীকে করতে হবে তা নয়। অতএব মানে এখানে ইন্টারেস্ট থাকতে হবে, লোকাস স্ট্যান্ডি থাকলে তিনি মামলা করতে পারবেন, ভিকটিমের পক্ষে তার আত্মীয় স্বজন করতে পারবে। এখানে ভিকটিমকে, মামলার ভিকটিম হচ্ছে স্ত্রী এবং আসামিকে অ্যাকিউজড হচ্ছে তার স্বামী বা তার পরিবারের লোকজন হতে পারে। তাহলে এখানে দেখেন, এই যে আমি বললাম যে যৌতুকের মামলা, তার মানে টপিকটা হয়ে গেল কি যৌতুক চেয়েছে কি চায়নি, বুঝতে পেরেছেন? বিচার্য বিষয় হবে কি এই মামলার, যৌতুক চেয়েছে কি চায়নি। যৌতুক যদি চেয়ে থাকে সাজা হবে, যদি না চেয়ে থাকে খালাস হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যেমন কনেকে সহজে চেনা যায় একটা প্রোগ্রামে গেলে, বরকে সহজে চেনা যায়, তাই বিচার্য বিষয় সহজে চেনা যায়। কিন্তু এখানে অনেকগুলো লোকজন আছে বিয়ের দিনে, বর বরও আছে কনে আছে, তো বর প্লাস কনে আশেপাশে বসে আছে এবং আশপাশে অনেক মানুষ আছে, এখন মিক্সড হয়ে আছে। এখন কে বরের দিকের কে কনের দিকের, এটা কি বোঝা যায় সহজে? না, না স্যার। অনেক সময় আমরা বিয়েতে গেলে জিজ্ঞাসা করি আপনি কোন পক্ষের, বরের না কনের? বললো আমি কনে পক্ষের। তখন জিজ্ঞাসা করি আপনি কোন পক্ষের? তা আমি বর পক্ষের। এই ধরনের কথাবার্তা হয় আমরা পরিচয় হওয়ার জন্য। তার মানে আসলে বোঝা যায় না এটা বর এটা কনে, বোঝা যাচ্ছে, কিন্তু আমি তার সাথে আছি বিয়ের অনুষ্ঠানে, তা আমি কোন পক্ষের আছি এটা জিজ্ঞাসা করা লাগছে, তার মানে এটা একটা কি অস্পষ্ট। এই সেম কেসটা হয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ের ক্ষেত্রে। কোনটা প্রাসঙ্গিক বিষয় বোঝা যায় না, মানে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এটা কিন্তু খুব ডিপলি চিন্তা করে বের করতে হয়। তার মানে একটা প্রোগ্রামে কনের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী তারা কনের পক্ষ থেকে যাবে, তার মানে কনের সাথে সে রিলেটেড তাই যাচ্ছে।
আর বরের সাথে যারা যারা আত্মীয় স্বজন আছে, সম্পর্ক কয়েক ধরনের থাকে, রক্তের সম্পর্ক থাকে, বৈবাহিক সম্পর্ক থাকে, তারপর বন্ধুত্বমূলক সম্পর্ক থাকে। সাধারণত সম্পর্ক হচ্ছে 3 প্রকারের হয়। একটা রক্তের সম্পর্ক যেটাকে বলে কনস্যাঙ্গুইনিটি, আর একটা হচ্ছে বিয়ের সম্পর্ক যেটাকে বলে অ্যাফিনিটি, এবং একটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক যেটাকে বলে ফিকটিভিটি। তো এই 3 ধরনের সম্পর্ক থাকে একটা মানুষের। তো এখানে কোন সম্পর্কের সাথে রিলেটেড হবে বরের সাথে কনের সাথে, এটা বোঝাটা কিন্তু একটা জটিল বিষয়। বাস্তবেও একটা বিয়ের প্রোগ্রামে অনেক মানুষ আছে, 100, 200, 500, হাজার হাজার মানুষ নিয়েও বিয়ে হয়, তখন কিন্তু বোঝাটা টাফ হয়ে যায় যে এটা কোন পক্ষের, এটা কোন পক্ষের। তো এই প্রাসঙ্গিক বিষয়টা বোঝাটা এরকম খুবই জটিল জিনিস। আর এই কারণেই সাক্ষ্য আইনটা হয়ে যায় জটিল। সাক্ষ্য আইন কেন জটিল হয় এটা বোঝানোর জন্য আমি এতটুকু বুঝলাম। তাহলে আপনাদের এই যে কোনটা বিচার্য বিষয়, অর্থাৎ সমস্যাটা কি, এখন একটা দেখা যাচ্ছে যে মামলা হয়েছে, মামলা মার্ডার কেস, আমরা বলি মার্ডার কেস, তার মানে এই বিচার্য বিষয় হচ্ছে মার্ডার হয়েছে। এখন কে মার্ডার করেছে এটা হচ্ছে বিষয়, কে বা কারা করেছে। তার আগে এটা প্রমাণ করতে হবে যে মার্ডার হয়েছে কিনা, অর্থাৎ যিনি ভিকটিম তিনি মারা গেলে তার তো একটা কি থাকবে, ডেড বডি থাকবে। তাহলে ডেড বডিটা এখানে প্রাসঙ্গিক। ডেড বডি যদি না পাওয়া যায় তাহলে তিনি যে মারা গেছেন তার তো প্রমাণ করা যাচ্ছে না। তার মানে না। একজন ব্যক্তিকে খুন করেছে, ইনি খুনি কিনা এটা প্রমাণ করার আগে খুন হয়েছে মানে ডেড বডি পাওয়াটা জরুরি। তাই কিন্তু আলামত গুলো খুঁজতে হয় পুলিশকে, পুলিশের দায়িত্ব এটা। না হলে তো খুন হয়েছে এটা আগে প্রমাণ করতে হবে, তারপরে গিয়ে খুনি কে সেটা। তার মানে এগুলো বেশ কয়েকটা, 2-3টা বা 4-5টা বিচার্য বিষয় হয়ে যায় এবং প্রাসঙ্গিক বিষয় হয়ে যায় এই খুনের ক্ষেত্রে যে ব্যবহৃত অস্ত্রগুলো এবং অন্যান্য বিষয়। একটা আসামির আগের আচরণ, পরে আচরণ, তার সাথে এই খুনের কোনো কানেকশন আছে কিনা, বা এই যে ব্যক্তি খুন হয়েছেন ভিকটিমের সাথে আসামির কোনো শত্রুতা আছে কিনা, তার খুনের মোটিভটা কি, এই ডিটেলস আলোচনা চলে আসে মামলায়, যেগুলো প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ আমরা যদি কমন সেন্সে চিন্তা করি, যে এই ক্লাসে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন, এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন যেটা প্রাসঙ্গিক না, তো সেটা তো আমি উত্তর দিয়ে সময় নষ্ট শুধুমাত্র হবে। তো এমন প্রশ্ন আমাকে করতে হবে যেটা প্রাসঙ্গিক, মানে করা যায়। এখন আপনি অঙ্কের ক্লাস করছেন, হাই স্কুলে বা কলেজে যেটাই বলি, অঙ্কের ক্লাস করছেন, অঙ্কের টিচারকে আপনি প্রশ্ন করছেন, স্যার একটা ইংলিশ টেন্স বলে দেন তো, তখন তো স্যার বলবে যে তোমার ইংলিশ টিচারকে এটা জিজ্ঞাসা করো, আমি এটা উত্তর দিতে বাধ্য নই। তার মানে এটা আমার অঙ্কের ক্লাসে ইংলিশ প্রশ্ন প্রাসঙ্গিক নয়। আবার আমি বাংলা টিচারকে যদি বলি স্যার এই অঙ্কটা করে দেন তো, বাংলা টিচার কি উত্তর দিবে, যে এটা অঙ্কের টিচারকে বলবেন, এটা বাংলা ক্লাসের বিষয় না। তার মানে এটা প্রাসঙ্গিক না। কোর্টেও তেমনি, যে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে এসে কোর্টের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। অতএব যেটা প্রাসঙ্গিক টু দা পয়েন্ট সেটাই বলতে হবে, অপ্রাসঙ্গিক বলতে গেলে কোর্টও অনেক সময় বলতে দিবে না। এখন যদি আপনি বললেন যে একটা কথা বলতে চাচ্ছেন, কোর্ট বলছে এটা তো প্রাসঙ্গিক না, অপরপক্ষের আইনজীবী বলছে স্যার এই প্রশ্ন তো করা যায় না, এটা এই মামলার সাথে যায় না, কোনো কানেকশন নাই। এখন আমি যদি বলি যে স্যার আমাকে জাস্ট 1 মিনিট সময় দেন, আমি প্রমাণ করে দিচ্ছি এটা প্রাসঙ্গিক কিনা, অর্থাৎ আপাত দৃষ্টিতে প্রাসঙ্গিক মনে হচ্ছে না, কিন্তু এর মধ্যে একটা লেয়ার আছে প্রশ্নের, আমি নেক্সট 2-3টা প্রশ্ন করলেই কিন্তু যে রায় বের হয়ে আসবে এটা প্রাসঙ্গিক কিনা। আপনারা এই তথ্যটা জানেন না বলে মনে হচ্ছে প্রাসঙ্গিক না, কিন্তু আমি এমন একটা তথ্য বের করে নিয়ে আসছি যেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। অর্থাৎ এখানে এটা একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এখানে বি একটা পয়েন্ট, মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে। কারণ আমি এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাব, হয় আমার এয়ারপোর্ট দিয়ে ব্রিজ নির্মাণ করতে হবে, অথবা আমাকে নৌকা ব্যবহার করতে হবে, অথবা আমাকে সাঁতরিয়ে পার হতে হবে। তার মানে এ থেকে বি এ যাওয়ার জন্য সহজ পথ না থাকলেও হয়তোবা অন্য কোনো পথ আছে, অথবা সরাসরি এই জায়গায় যদি সোজাসুজি কোনো ব্রিজ না থাকে, হয়তোবা দূর দিয়ে এই জায়গায় একটা ব্রিজ আছে, তাহলে আমাকে এই দূরে এই দিক দিয়ে যে এই বি পয়েন্টে যেতে হবে। তার মানে সরাসরি কানেকশন না থাকলেও, সরাসরি প্রাসঙ্গিক না হলেও, আমি যদি কোনো না কোনো দিক থেকে প্রাসঙ্গিকতা দেখাতে পারি, তাহলে সেটা কি হবে, গ্রহণযোগ্য হবে, প্রাসঙ্গিক। অ্যাডমিসিবল হবে। তাহলে যেটা প্রাসঙ্গিক হয় সেটা আদালত গ্রহণ করবে কি করবে না সেটা আদালতের উপর নির্ভর করে। যেটা গ্রহণ হবে সেটাকে বলে অ্যাডমিসিটি, মানে অ্যাডমিসিবল, মানে আদালত অ্যাডমিট করবে কিনা। তার মানে জুডিশিয়াল যে রেকর্ডস ডিপোজিশন সেটাতে আদালত লিখবে কিনা। আমি যেটা করছি 10টা-12টা প্রশ্ন করলাম, আদালত 2টার উত্তর লিখলো, বাকিগুলো লিখলোই না, কারণ আদালত মনে করলো এগুলো প্রাসঙ্গিক না।
তার মানে আদালত অ্যাডমিট করলো না, প্রশ্ন করতে দিয়েছে, শুনেছে কিন্তু লিখেনি। তাহলে যেটা লিখার মতো সেটাকে আবার বলে কি অ্যাডমিসিবল, গ্রহণযোগ্যতা সেটার আছে কিনা সেটা আদালত দেখবে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আইনজীবী হিসাবে। তাহলে আমরা মামলা ফাইলিং থেকে শুরু করে মামলা পরিচালনা এবং শেষে সবকিছু আমরা বুঝতে পারবো। একটা বেল পিটিশন আমরা লিখছি, বেল পিটিশনে কি কি পয়েন্ট হেতুবাদ লিখবো এটাও সাক্ষ্য আইন বলে দেয়। এই মামলায় কোথায় কি ফাঁকফোকর আছে, কোথা থেকে আমি একটা আসামিকে বেল করাতে পারবো, এজাহারের মধ্যে কি আছে বা কমপ্লেনের মধ্যে কি কি আছে সেগুলা ভালোভাবে পর্যালোচনা করে, বা চার্জশিট চলে আসলে চার্জশিটের মধ্যে কি কি আছে, এমসির মধ্যে কি কি আছে। এখন মামলা করেছে 326 ধারা, মামলা করেছে 326 ধারার, এখন এমসি চলে আসছে মেডিকেল সার্টিফিকেটে। মেডিকেল সার্টিফিকেটে বলছে যে গ্রিভিয়াস হার্ট, গ্রিভিয়াস হার্ট মানে গুরুতর আঘাত উইথ ব্লান্ট উইপন। তাহলে ব্লান্ট উইপন দিয়ে যদি গ্রিভিয়াস হার্ট করা হয় তাহলে তো সেটা 325-এ যাবে। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম যে একটা বেল পিটিশন লেখার সময়ও আমরা মেডিকেল সার্টিফিকেট বা এমসি তে দেখছি যে এখানে লেখা আছে গ্রিভিয়াস হার্ট কিন্তু ব্লান্ট উইপন অর্থাৎ ধারালো অস্ত্র না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানেও হেতুবাদে লিখতে পারবো এবং আদালতকে কনভিন্স করতে পারবো যে 326 ধারায় নন বেলেবল সেকশনে মামলা হলেও এমসিতে আমরা দেখছি যে এটা নন বেলেবল সেকশনের কোনো এলিগেশন নাই, এটা বেলেবল সেকশন অর্থাৎ 325 বেলেবল সেকশন। জাস্ট এই কথাটুকু বললে আদালত জামিন দিবেন, জামিন দেওয়া উচিত। যদিও মামলা 326-এর কিন্তু এমসিতে 325-এর বিষয় চলে আসছে। তাহলে দেখেন এইভাবেও কিন্তু এখানে সাক্ষ্য আইন এই বক্তব্যটা এমসিটা আমি এই মামলায় প্রাসঙ্গিক এটা কে বলছে, সাক্ষ্য আইন বলে দিচ্ছে। কারণ এমসিটা কি একটা এক্সপার্ট ওপিনিয়ন, এই মামলায় একটা এমসি আছে মানে এক্সপার্ট ওপিনিয়ন আছে, সেটা আমি সুযোগ নিচ্ছি বেল হিয়ারিং এর সময়। এটা কে হেল্প করছে আমাকে, সাক্ষ্য আইন হেল্প করছে, কারণ সাক্ষ্য আইন বলছে এক্সপার্ট ওপিনিয়ন প্রাসঙ্গিক। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য আইনটা? সব জায়গায় সাক্ষ্য আইন আপনাকে হেল্প করবে, নীরবে হেল্প করবে, নীরবে আপনাকে বন্ধু হিসেবে কাজ করবে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনটা যদি বুঝতে পারেন ওকালতি সবচেয়ে সহজ হয়ে যাবে এবং ভালো লাগবে। তো এখন আমরা চলে যাই যে এই যে দুইটা বিষয়, একটা মামলা কি বিষয়ে অর্থাৎ মূল বিষয়টা কি, টপিকটা কি মামলার, যেমন প্যারাগ্রাফের একটা টপিক থাকে সেটার উপরে লিখি, তেমনি আমাদের টপিক থাকে হচ্ছে এই মামলার ক্ষেত্র অর্থাৎ এটা কি বিষয়ে মামলা, এবং প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এটাকে কেন্দ্র করে যেগুলো ঘুরে বেড়ায়, যেমন বর কনেকে কেন্দ্র করে আমরা যারা বরযাত্রী ঘুরে বেড়ায় আত্মীয় স্বজন তেমনি। তো যাদের সাথে বর বা কনের কোনো সম্পর্কই নেই তারা কি বিয়েতে আসতে পারে? আসতে পারে না। তবে কিছু কিছু লোক আসতে পারে কিভাবে, এই যারা যে ইভেন্ট ম্যানেজমেন্ট করে, ডেকোরেশনের কাজ করে, তারপরে সাউন্ড সিস্টেমের কাজ করছে, তারা কেউ কারো আত্মীয় না কিন্তু তারা কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে আসছে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তার মানে তারাও প্রাসঙ্গিক হয়ে গেল। এখন যাকে দাওয়াত দেওয়া হয়নি বা যাকে কোনো কাজে নিয়ে আসা হয়নি তো তিনি তো আসেন না, আসাটা আমরা খুব একটা দেখি না, তাহলে সেটা কি হয়ে যাবে অপ্রাসঙ্গিক। তার মানে কেউ বিনা দাওয়াতে যদি আসে আমরা বলি আপনি এখানে কেন, তার মানে জিনিসটা ওড হয়। অর্থাৎ যেখানে কোনো না কোনো কানেকশন আছে, দাওয়াত আছে অথবা কাজের জন্য আসছে, তারাই বিয়েতে যেমন আসতে পারে, তেমন একটা মামলা প্রমাণের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে কানেকশন আছে, সেই কথাগুলোই মামলায় বলা যায়, অন্য কথা মামলায় বলাই যাবে না। তো এটা বুঝতে হলে আমাদের সাক্ষ্য আইনকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। আগে আমাদের প্রথমে আমরা এই যে ঘটনা এবং ঘটনার প্রাসঙ্গিকতাটা বুঝে নেব, দ্বিতীয় অধ্যায়ের বিষয় আমরা পড়বো আজকে। তো এখানে আমরা ধারাভিত্তিক আলোচনায় চলে যাই। প্রথমে 1 নম্বর ধারায় যেটা বলা আছে যে সমগ্র বাংলাদেশে এই সাক্ষ্য আইনটা প্রযোজ্য এবং বলবৎ থাকবে হচ্ছে বা কার্যকর হবে 1872 সালের 1 সেপ্টেম্বর। এই যে 1 সেপ্টেম্বর, এই যে 1 সেপ্টেম্বর এটা কার্যকর। কার্যকর এটার ইংলিশ দিয়ে প্রশ্ন করেছি আমি গত প্রশ্নে, যে কার্যকর এর ইংলিশ এটা ইফেক্ট কবে থেকে, তাহলে বাংলায় করে ইংলিশে করে উত্তর দিতে পারতে হবে। প্রযোজ্যতা অপ্রযোজ্যতা এই জিনিসগুলো আছে কোথায়, ধারা 1-এ, ধারা 2 বাতিল, ধারা 3, ধারা 3-এ বলা হচ্ছে ব্যাখ্যা সমূহ, এখানে কিন্তু ডেফিনেশন বলছে না, ব্যাখ্যা সমূহ বা ইন্টারপ্রিটেশন ক্লজ।
প্রথমে আদালত কোনটা আদালত না, তারপরে বিষয় বা তথ্য বা ঘটনা বা ফ্যাক্ট, যেটা নিয়ে এতক্ষণ গল্প করলাম। ফ্যাক্ট মূলত দুই প্রকার, অর্থাৎ আদালত যে বিষয়ে বিচার করবে সেটা দুই প্রকার। এক হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা ফিজিক্যাল, এবং আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল। অর্থাৎ একটা হচ্ছে ফিজিক্যাল, যেটা বাস্তবে বস্তুগত একটা এন্টিটি আছে যেটাকে ধরা যায়, স্পর্শ করা যায়, এবং আরেকটা হচ্ছে মানসিক বা সাইকোলজিক্যাল, মানসিক অবস্থা যার সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন, এবং ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিষয় যার অবস্থা বা কোনো সম্পর্ক। এগুলো এখানে কিছু উদাহরণ দিয়ে দেওয়া আছে, উদাহরণগুলো যদি আমার নোটে সংক্ষেপে আছে। আমি বারবারও বলি যে উদাহরণ মূল বই অবশ্যই খুলবেন, বেয়ার অ্যাক্ট আমার নোটের পাশাপাশি। আমি সংক্ষেপে জাস্ট তুলে দিয়েছি কেন, রিভিশন করার সময় আমার এটা পড়লে ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, জাস্ট গল্পের আমি যখন দুইটা লাইনই পড়ে যাব তখন বুঝতে পারবো এটা কি গল্প। তেমনি এখানে আমি জাস্ট সংক্ষেপে উদাহরণগুলো দিয়ে দিই যেন নোটটা বড় না হয়, আপনার পড়তে সুবিধা হয় এবং আপনি দ্রুত রিভিশন করতে পারেন। আর মূল উদাহরণগুলো তো আপনি মূল বইয়ে পাচ্ছেন। তাহলে কোনো বস্তু কোনো বিশেষ স্থানে বিশেষ নিয়মে সজ্জিত আছে, এটি একটি বিষয়। কোনো ব্যক্তি কোনো কিছু দেখেছে শুনেছে, এটি একটি বিষয়, মানে আই উইটনেস, তাহলে অবশ্যই এটি একটি বিষয়। কোনো ব্যক্তি কিছু কথা বলেছে, এটি একটি বিষয়। এই ধরনের বেশ কিছু উদাহরণ আছে। আপনারা আগের যে ভিডিওগুলো আছে সাক্ষ্য আইনের উপরে, ব্যাচ ওয়ানের প্রথম যে ভিডিওগুলো এসেছিল, আপনারা দেখবেন যে সাক্ষ্য আইনটা খুব ধীরে ধীরে পড়ানো হয়েছে। ব্যাচ ওয়ানের ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক ডিটেলে গেছে, অনেক প্রশ্ন করেছে। জাস্ট প্রাসঙ্গিক বিষয় কোনটি কোনটি না এটা নিয়ে আমি কিন্তু অনেক সময় দিয়েছি। আর সাক্ষ্য আইন শুরুতে আমি যে সময়টা নিলাম, এখন পড়াতে শুরু করতে গেলে এত বেশি সময় লাগবে না, কারণ মূল জিনিসটা যারা কনসেপ্ট বুঝতে পেরেছেন, এবার কনসেপ্টের উপরে আপনারা ফাউন্ডেশন হয়ে গেল। এবার দ্রুত আমি কি করে দিব, সাক্ষ্য আইনটাকে শেষ করে দেব, আপনারা বুঝতে পারবেন। তো আমি যেটা বলবো, আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। বিচার্য বিষয়ের সাথে কোনো না কোনো ভাবে জড়িত বা সম্পর্কিত। যেমন কনে হচ্ছে এখানে বিচার্য বিষয়, কনের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত। কনের বান্ধবী, কনের বোন, কনের মা, কনের বাবা, কনের আত্মীয় স্বজন সবকিছু। আবার কনের বাড়িতে আসছে একজন ডেকোরেটরের, দেখা যাচ্ছে যে একটা সাউন্ড সিস্টেম ঠিক করে দিবে, একজন সেট করে দিবে, লাইট ঠিক করে দিবে, টেবিলগুলো সেট করে দিবে। ডেকোরেশন বা ইভেন্ট ম্যানেজমেন্টের যে কর্মচারীরা আছে, কাজের জন্য আসছে তারা। আরো লোকজন থাকতে পারে যেটা কনের সাথে কানেক্টেড বা বরের সাথে কানেক্টেড। তো যারা কানেক্টেড তারা এখানে কি, এখানে আমি উদাহরণ দিচ্ছি বারবার যেন আপনারা একটা ভিজুয়ালাইজেশন পান। নিশ্চয়ই আপনারা বিয়ের প্রোগ্রাম দেখেছেন, তো এইভাবে আপনারা যেন একটা কল্পনা করতে পারেন যে কোনো মামলায় যেটা এটার সাথে কানেক্টেড আছে কিনা, কানেকশন আছে কিনা। কানেকশন পেলেই সেটা বিচার্য বিষয় এবং সেটা নিয়ে আদালতে কথা বলা যাবে, সেটারই সুযোগ নিয়ে আপনি মামলা প্রমাণের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। বিচার্য বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু, বিচারের কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত অথবা অস্বীকারকৃত বিষয়বস্তু। এখানে দাবিকৃত, দাবিকৃত বলতে যে মামলা করছে, যে মামলাটা নিয়ে আসছে, অর্থাৎ বাদী, বা ক্রিমিনাল মামলায় হলে ফরিয়াদি বা নালিশকারী বা কমপ্লেনেন্ট। তো ইনারা যেটা দাবি করছে সেটা হচ্ছে একটা বিষয়, আবার অপরপক্ষে যিনি সেটাকে অস্বীকার করছেন সেটাও একটা বিষয়। অতএব অস্বীকারকৃত বিষয়সমূহ বলতে বিবাদী যেগুলো অস্বীকার করছে তার লিখিত বক্তব্যে বা লিখিত জবাবে, সেটাও কিন্তু বিষয়। তাহলে একটা সিভিল মামলায় আর যে যেমন গুরুত্ব আছে, লিখিত জবাবেরও কিন্তু সেম গুরুত্ব আছে। কারণ আর্জির উপর ডিপেন্ড করে শুধুমাত্র মামলা প্রমাণ হবে না, লিখিত জবাবের উপর ডিপেন্ড করে মামলা প্রমাণ হবে। কারণ সিভিল মামলায় দুই পক্ষকে একেবারে সমান ধরা হয়, কিন্তু ক্রিমিনাল মামলাটা কিন্তু এমন না। ক্রিমিনাল মামলায় কিন্তু আসামির ফ্যাসিলিটিস বেশি। আসামি মুখ বন্ধ করে থাকবে, আসামি কিছু বলতে চাইলে বলবে, না বলতে চাইলে বলবে না, কিন্তু বাদীকেই পুরোটা প্রমাণ করতে হবে। এখন কোনো মামলা যদি প্রমাণ হয় তবে আসামি সাজা পাবে, আর যদি কোনো সন্দেহ থেকে যায় বা প্রমাণ করা না যায়, আসামি কিন্তু কোনো সাজা পাবে না। কারণ নীতি হচ্ছে, স্বাভাবিক যে বক্তব্য হচ্ছে আইনের, যে কোনো যিনি অপরাধী তিনি সাজা পাক, কিন্তু একটা মামলা প্রমাণ করা গেল না, একটা নিরপরাধ ব্যক্তি যেন এই
একটা মামলায় যেন সাজা ভোগ না করে, অর্থাৎ এই জুডিশিয়াল সিস্টেমের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন কোনো কি করা না হয়, সাজা দেওয়া না হয়। একটু সতর্ক থাকতে হবে। দরকার হলে দু একটা আসামি ছাড়া পেয়ে যাক, কিন্তু নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়। তাহলে এটা কি হবে, একটা ন্যায় বিচারের বিরুদ্ধে, একটা ন্যায় বিচারের জন্য একটা কলঙ্ক হয়ে যাবে। এরপরে হচ্ছে দলিল। দলিল বলতে আমরা কি বোঝাই? ডকুমেন্ট বা ডিড, বা যেটা আদালতে রিটেন ফরম্যাটে বা যার কোনো ফিজিক্যাল একটা কি আছে। যেমন মুখে আমি একটা কথা বলছি, এটা কি? এটা হচ্ছে ওরাল এভিডেন্স, কিন্তু যখন আমি এটাকে রেকর্ড করছি, আপনাদেরকে কালকে আবার রেকর্ডিংটা দিব, তখন সেটা আবার কি হয়ে যাবে? ডিজিটাল এভিডেন্স, তখন সেটা ডকুমেন্ট হয়ে যাবে। কিন্তু এখন লাইভ চলছে, এইটা আমার ওরাল এভিডেন্স, কিন্তু যখনই আমি সেটা রেকর্ড করছি তখন সেটা হয়ে যাবে ডিজিটাল, এবং সেটা দলিলও হয়ে যাবে, কারণ সেটা ডিজিটাল ডেটা। এই যে ডিজিটাল ডেটা, এটা কিন্তু 2022 সালের 20 নভেম্বরের আগে ছিল না আমাদের সাক্ষ্য আইনে। তাহলে 22 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ডিজিটাল বা ইলেকট্রনিক্স এই জিনিসগুলো যুক্ত করা হয়েছে। এখন থেকে এই দলিলের মধ্যে ডিজিটাল বিষয়টাও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন। এরপরে সাক্ষ্য কি সেটা বলে দেওয়া হচ্ছে যে মৌখিক সাক্ষ্য বিচার্য তদন্ত বিষয়ে সাক্ষ্যের বিবৃতি বা বর্ণনা, সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। আর দালিলিক সাক্ষ্য মানে উপস্থাপিত দলিল, মানে এই যে দলিলে যেটা বলা হলো, এগুলোই দলিলে কি বলা আছে পড়লেই বুঝতে পারবেন, কঠিন কিছু নয়। ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য, এগুলোর মধ্যে আছে রক্ত, সিমেন্ট, তারপরে চুল, সকল দৈহিক বস্তু, অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, আইরিশ। আঙ্গুলের ছাপ মানে যে কোনো একটা হতে পারে, দুইটা হতে পারে, যে কোনো আঙ্গুলের ছাপ। আর হাতের ছাপ বলতে পুরো, যেটাকে ইংলিশে প্লাম ইমপ্রেশন, অর্থাৎ পুরো হাতের ছাপ আলু সহ। আইরিশ মানে চোখের যে আইরিশ, সেটা পায়ের ছাপ, অথবা যে কোনো বস্তু যা অপরাধ বা অপরাধী ও ভিকটিমের সাথে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে কোনো বিচার্য বিষয় প্রমাণে সহযোগিতা করে। এখন একটা রক্ত, সেটা আসামির রক্ত না ভিকটিমের রক্ত, আসামি রক্ত, ভিকটিমের রক্ত, বা এদের সাথে কোনো ঘটনার সাথে জড়িত কোন অন্য কোনো ব্যক্তির রক্ত। এখন এই ঘটনার সাথে দূর দূর কারো কোনো সম্পর্ক নাই, মানে অনেক দূরের একজন ব্যক্তির, এই ঘটনার সাথে কোনোভাবে যে সে জড়িত নাই, দূরে বসবাস করে, তার রক্ত তো এখানে প্রাসঙ্গিক না। তাহলে কি বলা হচ্ছে? কার কার রক্ত প্রাসঙ্গিক হবে বা কার কার দেহের জিনিসপত্র প্রাসঙ্গিক হবে? অপরাধ, অপরাধী ও ভিকটিমের মধ্যে। তাহলে একটা হচ্ছে অপরাধ মানে ঘটনা, অপরাধী এবং ভিকটিম। ভিকটিমকে যিনি ভুক্তভোগী মানে যার ক্ষতি হয়েছে, তার সাথে যদি জড়িত কোনো কিছু হয়, এগুলোই কিন্তু ফরেনসিক এভিডেন্স হিসেবে কাজ করবে এবং সেগুলোই প্রাসঙ্গিক হবে। এরপরে প্রমাণিত মানে প্রুভড। প্রমাণিত হলে আসামিকে সাজা দেওয়া যাবে। মিথ্যা প্রমাণিত বা ভুল বলে প্রমাণিত মানে ডিসপ্রুভড। ডিসপ্রুভড হলে আসামি খালাস পাবে। অপ্রমাণিত বা প্রমাণিত নয়, নট প্রুভড। নট প্রুভড হলেও আসামি কি পাবে? খালাস খালাস পাবে। তাহলে প্রথমটা যেটা প্রমাণিত, সেটাই শুধুমাত্র দেখেন ওটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তাই আমি আর বোর্ডে লিখছি না। আর এটা যেহেতু র্যাপিড রিভিশন ক্লাস, জাস্ট একটু আপনাদেরকে রিড আউট করে দিচ্ছি। আর যেখানে আলোচনা করে বোঝানোর, সেটা তো আমি বোঝাবোই। তাহলে দেখেন এখানে আসামি দুই জায়গায় সুবিধা নিবে। নিচের দুই ক্ষেত্রে আসামি খালাস, আর প্রথম ক্ষেত্রে জাস্ট প্রমাণিত হলে বাদী মামলায় জিতবে, আসামি হেরে যাবে। আর ডিসপ্রুভ এবং নট প্রুভড এই দুইটা ক্ষেত্রে কিন্তু আসামি সুযোগ নিবে। এরপরে ধারা 4। ধারা 4 খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। ধারা 4 যদি না বোঝেন, বেশ কিছু সেকশন পরে বুঝবেন না। ধারা 4 এটা একটা হচ্ছে ফাউন্ডেশন, যে যার উপরে ডিপেন্ড করে বেশ কিছু সেকশনের জন্ম হবে। ধরে নেওয়া বা অনুমান করতে পারে, মে প্রিজুম, অনুমান করতে পারে আবার নাও পারে, মানে মে বলতে এখানে পারে, নিতেও পারে নাও নিতে পারে, তার মানে 50-50 বিষয়টা এরকম। আর যেখানে অত্র আইনের বিধান আছে যে আদালত কোনো বিষয় অনুমান করতে পারে, সেখানে আদালত তা
মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রমাণিত বলে গণ্য করবেন বা প্রমাণের আদেশ দিবেন। তাহলে আদালত কোনো কিছু ধরে নিতে পারেন, এটা আদালতের ইচ্ছাধীন। তাহলে মেয়ে হচ্ছে ইচ্ছাধীন বিষয়, আদালত নিতেও পারেন নাও নিতে পারেন। অবশ্যই অনুমান করবে, শ্যাল প্রিজম আদালত নিতে বাধ্য এবং নিবেন। মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত অবশ্যই প্রমাণিত বলে গণ্য করবেন। এবং 3 নম্বরে হচ্ছে কনক্লুসিভ প্রুফ, অর্থাৎ চূড়ান্ত প্রমাণ। প্রথমোক্ত বিষয় প্রমাণিত হইলেই অপর বিষয় প্রমাণিত বলে গণ্য করবেন এবং তা মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে সাক্ষ্যদানের সুযোগ দিবেন না। অর্থাৎ কনক্লুসিভ প্রুফ এটাকে কি করা যাবে না, খণ্ডন করা যাবে না, যেটা আছে সেটা মেনে নিতে হবে। যেমন একটা সন্তান সে বৈধ না অবৈধ, এইটা আদালত ধরে নেবেন ইনি বৈধ সন্তান যদি তার বাবা মা বিবাহিত হয় এবং বিবাহিত অবস্থায় একটা নারী পুরুষের যদি দেখাচ্ছে সন্তান হয়, তাহলে ধরে নিতে হবে যে ইনি হচ্ছেন বৈধ সন্তান তাদের। একটু উদাহরণ বোর্ডে দিয়ে বুঝিয়ে দিই। হাজবেন্ড ওয়াইফ, ইনাদের একটা চাইল্ড হলেন সি। এখন ইনারা যদি বিবাহিত হন, মানে ইনি মেল ফিমেল হিসেবে দিই, মেল ফিমেল, ইনারা যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে একটা সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা আছে, জন্ম হতে পারে। এখন এই সন্তান বৈধ না অবৈধ সেটা ডিপেন্ড করবে, আমাদের সমাজ এবং আইনে বলে যে এদের মধ্যে কি হতে হবে, বিবাহ হতে হবে, ম্যারিজ। তাদের মধ্যে ম্যারিজ হতে হবে। যদি ম্যারিজ হয়ে থাকে, এটা যদি ম্যারিজ বৈধ হয় সন্তানও বৈধ, ম্যারিজ যদি অবৈধ বা ম্যারিজ না থাকে সন্তানও কি হবে, অবৈধ হবে। তার মানে সন্তানের বৈধতা নির্ভর করছে এই তার বাবা মার বৈবাহিক অবস্থার উপরে, তারা বিবাহিত না বিবাহিত না, বা বিবাহটা বৈধ না অবৈধ তার উপর ডিপেন্ড করছে। এবং এই যে ম্যারিজ, এই বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তানের জন্ম হয়েছে কিনা, বা বিবাহ বিচ্ছেদের কতদিন পরে জন্ম হয়েছে সেটার উপরে ডিপেন্ড করছে, যেটা আইনে বলা আছে। আমরা 12 ধারায় পাবো, 112 ধারায় কনক্লুসিভ প্রুফের একটা দারুণ উদাহরণ পাবো। তো এখানে দেখেন যে ধারা 4-এ এখানে প্রিজুম শব্দটা আমরা 2 জায়গায় পাচ্ছি, মে প্রিজুম, শ্যাল প্রিজুম। আর আরেকটা পাচ্ছি হচ্ছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফের মধ্যে কিন্তু প্রিজুম শব্দটা নাই। তাহলে প্রিজিউম আজকে জার্নি করেছি, তারপরে কালকে রাত্রে খাতা দেখেছি, একটু ক্লান্ত এই কারণে বসে ক্লাস নিচ্ছি, কিছু মনে করবেন না। তো এখানে প্রিজুম এটা একটা ভার্ব, এটাকে যদি নাউন করি কি হবে, কে বলতে পারবেন এটাকে নাউন করলে কি হয়? একটু ইংলিশ গ্রামারও পড়িয়ে দিই। প্রিজিউম এর নাউন করলে কি হয়? উজ্জ্বল ভাই লাইনে আসবেন। প্রিজুমশন উজ্জ্বল, স্যার। আচ্ছা, প্রিজামশন, প্রিজামশন। তাহলে প্রিজুম থেকে প্রিজামশন এটা হচ্ছে নাউন। ওকে, এখন যদি প্রশ্ন আসে, শরীফুল ভাই আপনি শোনেন, আপনার কথা বলতে হবে না, আপনার কথা বলার অনেক সুযোগ দিয়েছিলাম, আপনি বলেছেন আপনি কথা কম বললেই সব ঠিক হয়ে যাবে। আপনার সমস্যা হচ্ছে কথা বেশি বলা। কথা কম বলবেন, ব্রেনটা কম কাজ করবে, অস্থির হওয়া যাবে না। যখনই বেশি কথা চলে আসছে তখনই নামাজে বসে যাবেন, তাহলে কথা আর বলা লাগবে না। প্রিজাম্পশন নাউন। এখন যদি প্রশ্ন আসে প্রিজাম্পশন কত প্রকার, তাহলে আমরা তো এই যে 4 ধারায় প্রিজাম্পশন শব্দটা পাচ্ছি না, কিন্তু এই প্রিজাম্পশনের ভার্ব রূপ কি পাচ্ছি, প্রিজিউম। তো এই যে প্রিজিউম, এটার মধ্যে কিন্তু প্রিজাম্পশনটা লুকিয়ে আছে। এখন উজ্জ্বল ভাই বলেন তো প্রিজাম্পশন কত প্রকার? 3 প্রকার স্যার। 3 প্রকার, কি কি? মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রিজুমশন। এখানে এটাও স্যার একটা প্রিজুমশন। এখানে কনক্লুসিভ প্রুফ, এটা কিন্তু এখানে এই শব্দের মধ্যে লেখা নাই যেটা প্রিজাম্পশন, আছে কি? নাই স্যার, তো স্যার একই অর্থে ব্যবহৃত হয়েছে।
তো এখানে একই অর্থে ব্যবহৃত হয়েছে। তো কেউ যদি যুক্তি দেয় যে না প্রিজাম্পশন দুই দুই প্রকার বা দুইটি, একটা মে প্রিজম একটা শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ কোনো প্রিজিউম বা প্রিজাম্পশন নয়, এটার ক্ষেত্রে আপনার বক্তব্য কি? এখানে তো স্যার ওই অনুমানটাকে স্যার বোঝানো হয়েছে স্যার। তো সেক্ষেত্রে যখন অনুমানটা প্রমাণিত হবে সেটা তো চূড়ান্ত ভাবেই প্রমাণিত হবে। সেটাই। এখানে দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আদালত ধরে নিচ্ছে। হ্যাঁ, একবার ধরে নিবে বা নিবে না, একটা অবশ্যই ধরে নিবে, এবং যেটা ধরে নিবে সেটার মিথ্যা বলে প্রমাণ করার সুযোগই দিবে না। তার মানে এটা আলটিমেটলি প্রিজাম্পশন। আবার একসাথে আছে চার ধারার মধ্যে, এই সেন্সেও আমরা চিন্তা করতে গেলে এটাও একটা প্রিজাম্পশন। তো এখানে অনেকেই বুঝতে না পারে প্রশ্ন করতে পারে বা এটা ধরে নিতে পারে প্রিজাম্পশন তো দুইটা পড়েছিলাম, কনক্লুসিভ প্রুফ তাহলে মনে হয় প্রিজাম্পশন নয়। তো এটার কারণে এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো ধন্যবাদ উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই, আহ, এই পরীক্ষায় মোটামুটি আপনি ভালো করেছেন, তাই নয় কি? জি স্যার। আচ্ছা। তো এখানে আমি এর আগে আপনাকে বলেছিলাম আপনার মধ্যে একটা পটেনশিয়ালিটি আছে, আপনি ক্লাসে আবার পার্টিসিপেন্ট করেন, ফিডব্যাক ফিডব্যাক দেন। তো এটা ধরে রাখতে হবে, ক্লাসে পার্টিসিপেন্ট করতে হবে। যেমন চট করে আপনি চলে আসলেন এটা বলার জন্য, জানা ছিল, অনেকের জানা আছে কিন্তু আসছে না। এই এই জিনিস জড়তাগুলো কাটাতে হবে। আমাদের আইনজীবী তো জড়তা থাকলে আমরা মুখ যত চলবে আমাদের তত দেখা যাচ্ছে যে ভালো আমরা প্র্যাকটিস করতে পারবো। তো এটা আমাদের তো আসলে এই যে আল্লাহর দেওয়া যে বা প্রকৃতির দেওয়া আমাদের যে ভগবানের দেওয়া যে বড় সম্পদ আমাদের মুখ, এই যে রেডিউইট, আদালতে কখন কোন জ্ঞানটা কাজে লেগে যাবে সেটা দ্রুত বলতে পারতে হবে এবং সৎ সাহস থাকতে হবে। তো এটা ক্লাসেও কিন্তু একটা প্র্যাকটিস, এটাকে লিডারশিপ বলে। লিডারশিপ যদি তৈরি না হয় কিন্তু ওকালতি করা যাবে না। অন্য উকিলের উপরে, বড় বড় বাঘা উকিলের উপরে আপনাদেরকে কি ঝাঁপিয়ে পড়তে হবে কথার মাধ্যমে। তো ধন্যবাদ উজ্জ্বল ভাই, আপনি লাইনে থাকেন যেহেতু নয়েজ হচ্ছে না। তাহলে প্রিজাম্পশন তিন প্রকার, এই তিন প্রকার। রিটেনেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, রিটেনও আসে প্রিজাম্পশন কয় প্রকার, কি কি উদাহরণ দিন, তখন এই তিন প্রকার আলোচনা করতে হবে। এবার ধারা 5, বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। যেটা আমি ক্লাসের শুরুতে অনেক সময় নিয়ে বললাম, যে একটা বিয়ের অনুষ্ঠানে বর এবং কনে থাকবে এবং তাদের পক্ষের কানেক্টেড লোকজন থাকবেন, তাছাড়া কেউ থাকতে পারবে না। তেমনি বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, এছাড়া অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। অন্য কোনো বিষয়ে বলতে গেলে সেটা কি হয়ে যাবে, প্যাচাল হয়ে যাবে। এই প্যাচাল আদালত শুনবেন না, এত কথা শোনার আদালতের সময় নাই। কিংবা অপরপক্ষের আইনজীবী বলবে অবজেকশন ইওর অনার। এছাড়া অন্য অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। এখন যেটা সাক্ষ্য দেওয়া যাবে না সেটা আমরা মামলার মধ্যেও লিখবো কেন, যেটা আমার দরকার নেই, অর্থাৎ মামলার মধ্যে আমরা ফাইলিং করার সময় লিখবো না। ড্রাফটিং করাটা কিন্তু আইনজীবীর জন্য একটা বড় আর্টের বিষয়। যিনি ভালো ড্রাফটিং করতে পারেন না তিনি ভালো আইনজীবী হতে পারবেন না। অতএব নিজের ড্রাফটিংটা নিজে করার চেষ্টা করতে হবে, সিনিয়রের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে ড্রাফটিং শিখতে হবে। সাক্ষ্যদান ও প্রাসঙ্গিকতা বিষয়ে নীতি নির্দেশক ধারা হচ্ছে এই 5 ধারা। প্রথমে বলে দিল ডিরেক্ট। 5 ধারাটা দেখেন যে সব আইনে গুরুত্বপূর্ণ হয়, এখানেও গুরুত্বপূর্ণ। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনেও দেখলাম 5 ধারাটা হচ্ছে ব্যাকবোনের মতন, মেরুদণ্ডের মতো কাজ করছে। এখানেও 5 ধারাটা একটা নির্দেশক, বলে দিচ্ছে এর বাইরে করা যাবে না এক কথায়। কারণ এই যে 5 ধারায় যা কিছু আছে এই বক্তব্যটাই 6 থেকে 55 ধারা পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ 5 ধারারই এক্সটেনশন। এই নীতি আদালতের জন্য মানা কি বাধ্যতামূলক, প্রশ্ন আসতে পারে যে 5 ধারার নীতি আদালতের জন্য মানা কি ইচ্ছাধীন না বাধ্যতামূলক, বা আরো কিছু অপশন চলে আসতে পারে, বা কোন ধারার নীতি মানা আদালতের জন্য বাধ্যতামূলক 5 ধারার, এভাবে উল্টে পাল্টে প্রশ্ন আসতে পারে। এই যে বাধ্যতামূলক, এটার ইংলিশটাও আপনাদেরকে জানতে হবে। আবার ডিসক্রিশন মানে বিবেচনামূলক, এই ইংলিশগুলোও জানতে হবে। প্রয়োজনে আপনাদেরকে এর পাশাপাশি মূল বইয়ের ইংলিশ পার্টটাও একটু দেখে নিতে হবে। আমার নোটটা আপনাকে সহজে তথ্যগুলো ইনপুট করবে মাথায়, তো এটা বোঝার জন্য আপনার মূল বইটা লাগবে এবং আমার বক্তব্যগুলো আপনাকে শুনতে হবে। 6, যে সকল বিষয় একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা। একই কাজের অংশ
এটাকে একটা ল্যাটিন টার্মে বলে রেস গ্যাস্টে। রেস গ্যাস্টে, গ্যাস্টের উচ্চারণ বিভিন্ন হতে পারে, উচ্চারণে ধ্যান না দিয়ে জাস্ট এই যে ছয় ধারায় যে ইয়াটা দেওয়া আছে রেস গ্যাস্টে, দেখেন ছয় ধারায়, এইটা আপনাদের কাছে যাদের কাছে নোট আছে দেখেন, এটা রাখতে হবে। রেস গ্যাস্টে সাক্ষ্যায়নের কত ধারায় আছে? 6 ধারায় আছে। এখানে রেস গ্যাস্টে 6 ধারায় আছে, এটা মনে রাখার জন্য একটা গাণিতিক সূত্র আছে। কে বলতে পারবেন সূত্রটা কি? যে রেস গ্যাস্টে 6 ধারার বিষয়বস্তু, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? কেউ হাত উত্তোলন করেন। আচ্ছা, আমি একজনকে ডেকে নেই। হাত উত্তোলন করেছেন উজ্জ্বল ভাই, হাত উত্তোলন করেছেন। আচ্ছা উজ্জ্বল ভাই বলেন, আপনি তো লাইনে আসেন। জি স্যার, গ্যাস্টে শব্দটা স্যার 6টা ওয়ার্ড দিয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পেরেছি। তাহলে এখানে 6 দেখছি, এখানে 1 2 3 4 5 6 6, তাহলে 6-এর সাথে 6-এর একটা মানে গ্যাস্টে, রেস্টটা আমরা ভুলে যাই। গ্যাস্টে থাকলে আমরা বুঝবো এটা 6 ধারার বিষয়। সাক্ষ্য আইনের, সাক্ষ্য আইনেও কিন্তু আবার দেখা যাচ্ছে যে 6 ধারা, এবং এটা হচ্ছে রেস গ্যাস্টের, শুধু গ্যাস্টে মনে রাখবো। তাহলে এই যে টেকনিক, এই টেকনিকটা কোথায় শিখেছেন? স্যার আপনার কাছ থেকেই শিখেছি স্যার। তাহলে এই যে গ্যাস্টে দেখে আপনার 6 এটা বুঝতে গেলেন। তো এই যে টেকনিকটা আপনার মধ্যে কিন্তু ডেভেলপ করে ফেলেছে, এখন আমাকে আর বলে দিতে হচ্ছে না, নিজেরাই বুঝতে পারছেন। আবার আমি কিন্তু প্রশ্ন করলে অনেকে এটা বুঝে গেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো এখানে আপনারা নোটের পাশে প্রয়োজনে আপনারা লিখে নেন যে 6টি লেটার আছে, 6টি বর্ণ আছে, 6 ধারা। এগুলো হচ্ছে টেকনিক, ছোট ছোট মনে রাখার জন্য। এই টেকনিক কারো কাজ করতেও পারে, কারো কাজ নাও করতে পারে। এই টেকনিক মনে রাখতে গিয়ে অনেকে আবার প্রেসারে পড়ে যাবেন, মানসিক চাপ সৃষ্টি হবে। যার কাজ করে, এনজয় করেন এই টেকনিক গুলো, তিনি এগুলো মনে রাখবেন, আর বাদ বাকি সবাই ইগনোর করতে পারেন। তবে আমার ভালো লাগে, আমি এই কারণে এভাবে আলোচনা করি। উজ্জ্বল ভাইয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে। জি স্যার, এটা স্যার মনে থাকে খুব। আচ্ছা, সরাসরি, তবে আপনাকে এটাকে হাইলাইট করতে হবে, দাগ দিতে হবে, কালার পেন দিয়ে দাগ দেন বা লাল কালি দিয়ে এখানে গনে গনে আপনাকে কাজ করতে হবে। এখানে এভাবে ফাঁকা রাখলে হবে না। যেমন এখানে আমি করলাম, এরকম একটা নোটে আঁচড় দিতে হবে বা খাতায় আঁচড় দিতে হবে। সরাসরি বিচার্য বিষয় নয়, কিন্তু বিচার্য বিষয় সম্পর্কিত কার্য বা ঘটনার অংশ একই সময়ে একই স্থানে অথবা ভিন্ন সময়ে ভিন্ন স্থানে সংঘটিত হলেও প্রাসঙ্গিক হতে পারে। একজন রাজশাহীতে আছে, একজন ঢাকায় আছে, মোবাইল ফোনে কি যোগাযোগ করে অপরাধ করতে পারে না? করতে পারে। একজন হুকুম দিল বা একজন নির্দেশনা দিল বা একজন ক্যাশ দিল, আরেকজন অপরাধ করলো। তো ঘটনা একটা একটা ঘটনার সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে জড়িত থাকতে পারে, কিভাবে জড়িত আছে সেটাই দেখতে হবে। 7, যে সকল বিষয় বিচার্য বিষয়ের উপলক্ষ কারণ বা ফল। উপলক্ষ কারণ বা ফল, কারণ হতে পারে, ফল হতে পারে। আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম কজ অ্যাকশন। কজ দেওয়া থাকতো অ্যাকশন বলতে হতো, অ্যাকশন দেওয়া থাকতো কজ লিখতে হতো, শূন্যস্থান পূরণের মতন। তো এটাই এখানে আসছে যে বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সরাসরি বা অন্যভাবে পরিবেশ সুযোগ সৃষ্টি করে যেগুলো, সেগুলো প্রাসঙ্গিক। এখানে খুব সংক্ষেপে লেখা আছে, মূল বইটা যদি এটা পড়েন তাহলে এটা মনে রাখতে সুবিধা হবে। 8, উদ্দেশ্য, মোটিভ, প্রস্তুতি, প্রিপারেশন, আচরণ, কন্ডাক্ট, ঘটনার আগের আচরণ এবং পরের আচরণ, এগুলো কি প্রাসঙ্গিক। 5 থেকে 55 ধারা পর্যন্ত সবগুলোই প্রাসঙ্গিক। বিচার্য বিষয় প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের অভিপ্রায় বা উদ্যোগ যে ঘটনার মাধ্যমে সৃষ্টি তা প্রাসঙ্গিক। পূর্বে বা পরের আচরণ প্রাসঙ্গিক। একজন আরেকজনের সাথে শত্রুতা আছে, মনে করেন যে এ বি এর সাথে একটা শত্রুতা আছে, একটা বাজারের মধ্যে এ জনসম্মুখে 10-12 জনের মাঝখানে বিকে বলল যে তোকে আমি কিন্তু মেরেই ফেলবো, এভাবে একটা হুমকি দিল। এই হুমকিটা শুনলো অনেকেই, তার মধ্যে শুনলো পি, শুনলো কিউ, শুনলো ডি, শুনলো সি, শুনলো, অনেকেই শুনলো এ বি কে হুমকি দিচ্ছে তোকে মেরেই ফেলবো।
এখন এই হুমকিটা পি শোনার পরে পি এর মধ্যে একটা কি আসলো, দেখাচ্ছে প্ল্যান আসলো যে এখন আমি বি কে মেরে ফেলবো, বি এর শত্রু পি। তাহলে দোষ কার হবে? এর হবে, কারণ সে জনসম্মুখে হুমকি দিয়েছে। এখন মামলায় এও আসামি হতে পারে, পরে তদন্তে পি আসতে পারে, অথবা এই যে জনসম্মুখে হুমকি দেওয়ার কারণে সবাই জেনে যাবে যে তার একটা আচরণ, ঘটনার আগে একটা আচরণ করেছে, ও যে হুমকি দিয়েছে, এটা কিন্তু একটা প্রাসঙ্গিক বিষয় হবে। যদিও এ বি কে মারেনি, পি মেরেছে, তবুও কিন্তু এটা প্রাসঙ্গিক হবে, কারণ তার আচরণটা এখানে সন্দেহজনক ছিল। তার বি কে মারার কারণ ছিল বা মোটিভ ছিল। মোটিভ বলতে উদ্দেশ্য, কোনো অপরাধের উদ্দেশ্যকে মোটিভ বলা হয়। 10, অভিন্ন অভিপ্রায় মতলব। অভিন্ন অভিপ্রায় শুনে পেনাল কোডের 34 ধারা কথা মনে পড়ছে না? দণ্ডবিধির 34 ধারা মানে কমন ইন্টেনশন, সেটাই 10 ধারায় বলা আছে। এখন 10 ধারার সাথে পেনাল কোডের 34 ধারা কানেকশন করে দেওয়া হয়েছে। অভিন্ন অভিপ্রায় মতলব প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ। তাহলে বেশ কয়েকজন মিলে যদি কালেকটিভলি যৌথভাবে কোনো কাজ করে, সেটাও কিন্তু প্রাসঙ্গিক হবে। 2 বা ততোধিক ব্যক্তি অপরাধ করার ষড়যন্ত্র করলে তাদের যে কোনো একজনের কথা, কাজ, লিখিত বিষয় ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু 34 ধারায় অলরেডি ক্লিয়ার হয়েছি। এবং এখানেও কিন্তু একজন অপরাধ করলো, আরেকজনকে কেন ধরবে? মনে করেন যে এই যে পি বি কে মারলো, এখন আসামি কিউ হলো, ডিউ হলো, সিউ হলো। যদি কোনোভাবে কানেকশন পাওয়া যায় যে হ্যাঁ এরা কানেক্টেড, তাহলে এই পি মারলেও প্রত্যেকেরই সাজা হবে। 34 ধারাটা এখানে চলে আসবে মাঝখানে। তাহলে এখানে চার্জ গঠন হবে 302 সাথে 34। 34-এর মাধ্যমে এই তিনজন আসবে, আর এই 302 তো ডিরেক্ট পি এর জন্য হবে। তো এইটা সাক্ষ্য আইনেই বলে দিচ্ছে যে এটা প্রাসঙ্গিক হবে অন্যদেরকে এই মামলায় জড়ানো। 11, যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটা প্লিয়া অফ অ্যালিবাই, অন্যত্র অবস্থান। আসামি বলছে এই ঘটনার সময় আমি রাজশাহীতে ছিলাম না, ঘটনা রাজশাহীতে, বলছে আমি সিলেট ছিলাম। তো এই যে অন্যত্র থাকার যে অজুহাত, এটা সিলেট থেকে তার পক্ষে যদি এই অপরাধটা করা সম্ভব না হয় কারো মাধ্যমে, সে যদি প্রমাণ করতে পারে, তাহলে আসামি খালাস পেতে পারে। এটা বলা হচ্ছে যে এটাও কিন্তু প্রাসঙ্গিক। আসামি বলতে পারে, আসামি নিজেকে আত্মপক্ষ সমর্থন করার জন্য সিআরপিসির 340-এ তাকে সুযোগ দেওয়া হয়েছে যে সে নিজের বক্তব্য পেশ করতে পারবে। তাহলে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, অন্য বিষয়ের সাথে যুক্ত হয়ে স্বয়ং বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে তীব্রভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে। তাহলে সরাসরি যদিও মনে হচ্ছে যে এটা প্রাসঙ্গিক নয়, কিন্তু দূর দূর দিয়ে যদি কোনো কানেকশন থাকে তাহলে প্রাসঙ্গিক হবে। ধারা 14, মাঝখানে ধারাগুলো লাগবে না, 12-13। যে সকল বিষয় মানসিক, শারীরিক বা অবস্থা প্রকাশ করে সেগুলো প্রাসঙ্গিক। ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, বেপরোয়া ভাব, ব্যক্তি বিশেষের প্রতি বিদ্বেষ, কল্যাণ কামনার মানসিক অবস্থা প্রাসঙ্গিক। বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত পূর্বের রায়, আচরণ, ইচ্ছা প্রাসঙ্গিক। অভ্যাস, প্রবণতা অপ্রাসঙ্গিক। অবাস্তব, পাগলামি, এই জিনিসগুলো অপ্রাসঙ্গিক হবে। অর্থাৎ এখানে কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক, অর্থাৎ ব্যতিক্রমটাও 14 ধারার মধ্যে কিন্তু বলে দেওয়া হলো। এরপর একটি গুরুত্বপূর্ণ ধারা, ধারা 17, অ্যাডমিশন বা স্বীকৃতি। সিভিল মামলার ক্ষেত্রে স্বীকৃতিটা লাগে, আর এরই বিপরীত জিনিস আছে, বা ক্রিমিনাল মামলা যেটা লাগে সেটা হচ্ছে অ্যাডমিশন, সেটা কনফেশন। ক্রিমিনাল মামলায় হচ্ছে কনফেশন, স্বীকারোক্তি, আর সিভিল মামলা হচ্ছে স্বীকৃতি বা অ্যাডমিশন। এটা এটা সম্পর্কে আমি ফ্ল্যাশ কার্ড দিব, যেমন আপনারা দেখেছেন টম এন্ড জেরির একটা ফ্ল্যাশ কার্ড দিয়েছি স্যাম্পল হিসাবে। তো এই ধরনের ফ্ল্যাশ কার্ড আপনারা 17 ধারার মানে স্বীকৃতি সংক্রান্ত যতগুলো ধারা আছে সেই ধারাগুলো পাবেন। আবার প্রিজাম্পশন যেটা পড়ালাম সেটাতেও ফ্ল্যাশ কার্ড পাবেন। তারপরে ফ্ল্যাশ কার্ড পাবেন হচ্ছে কনফেশন সম্পর্কে ফ্ল্যাশ কার্ড পাবেন, 32 ধারার উপরে আলাদা একটা ফ্ল্যাশ কার্ড পাবেন।
এক্সট্রা নোটে তো থাকছেই। এবার স্বীকৃতিটা কি? এর সংজ্ঞা কোনো মৌখিক লিখিত উক্তি বা ডিজিটাল রেকর্ড। এই ডিজিটাল রেকর্ডটা কিন্তু এই 22 সালে যুক্ত হয়েছে, এর আগে ছিল না। যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে এবং সেগুলো 18 থেকে 20 ধারা অনুযায়ী প্রকাশ করা হয়, তাহলেই সেটাকে স্বীকৃতি বলা হবে। তার মানে কোনো চুক্তি হয়েছে একজন আরেকজনের পক্ষে, এই যে চুক্তিতে কোনো কিছু স্বীকার করে নিল, সেটা স্বীকার করে নিল, অর্থাৎ মৌখিক হোক বা লিখিত হোক বা ডিজিটাল রেকর্ড হোক। এই যে একটা কথা একজন বলল, আরেকজন রেকর্ড করে নিল অপর পক্ষ থেকে বা স্ক্রিনশট নিয়ে নিল, সেটা ডিজিটাল রেকর্ড হয়ে গেল। সেটা যদি কোনো না সরাসরি হোক বা ইঙ্গিত বহন করলেও কিন্তু সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে এবং সেটা স্বীকৃতি হিসাবেও গণ্য হবে, মানে অপরপক্ষ স্বীকার করে নিচ্ছে সেটা। যেগুলো 18 এবং 20 ধারা অনুযায়ী হতে হবে, অর্থাৎ 18, 19 এবং 20, 18 থেকে 20, 18 এবং 19 এবং 20 ধারা কি বলা হচ্ছে সেটা মিলে 17। তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, 17 থেকে 23 এই প্রতিটা ধারায় কিন্তু স্বীকৃতি নিয়ে বলা হচ্ছে। এটা একটা প্যাকেজ, এটা এফসি তে একসাথে পাবেন আপনারা ফ্ল্যাশ কার্ডে। স্বীকৃতি মোকদ্দমার পক্ষ বা এজেন্ট কর্তৃক। তাহলে মোকদ্দমার যদি কোনো পক্ষ হয়, অর্থাৎ এখানে বাদী আছে এ, বি, সি ভার্সেস বিবাদী আছে ডি, ই, এফ। এনারা বাদী, এনারা বিবাদী। যে কোনো পক্ষই যদি স্বীকার করে, বাদী পক্ষ হোক বা বিবাদী পক্ষ, তাহলে সেটা স্বীকৃতি হবে। বা এজেন্ট, এজেন্ট বলতে এই বি হয়তো বা অসুস্থ বা দেশের বাইরে আছে, সে একজন কে নামে একজন ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন, তাহলে বি এর পরিবর্তে কে মামলা পরিচালনা করে, সেটাকে এজেন্ট বলা হচ্ছে। বা কোনো কোম্পানির পক্ষে এজেন্ট হতে পারে। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বাদী কর্তৃক, বাদী বা বিবাদী কর্তৃক এমন মোকদ্দমায় প্রতিনিধি যে ব্যাপারে ও যতটুকু সীমার মধ্যে, অর্থাৎ প্রতিনিধির যতটুকু পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ার কিন্তু এক্সিড করা যাবে না, তার মধ্যেই থাকতে হবে। স্বীকৃতি প্রদান করা না হলে তার স্বীকৃতি হবে না। তার মানে যতটুকু সে করতে আইনত মানে পারবে, পারমিশন আছে, তার এখতিয়ার আছে, ততটুকু যদি করে স্বীকার করে নেয় তাহলে কিন্তু সেটা স্বীকৃতি হবে। অর্থাৎ একজন বাদী মামলা করলো যে আমি এই এরা মামলা করছে, এদের কাছ থেকে আমরা 10 লক্ষ টাকা পাই। এখন ডি, ই, এফ এর মধ্যে যে কোনো একজন, সবাই যদি স্বীকার করে যে হ্যাঁ 10 লক্ষ টাকা পায়, তাহলে তো সলেনামা হয়ে যাবে, মামলা প্রমাণ হয়ে গেল। লিখিত জবাবে বললো হ্যাঁ 10 লক্ষ টাকা পাই, আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু ইওর অনার আমাদের কিছুদিন সময় দিতে হবে, এই মুহূর্তে আমরা পারছি না। বাদীকে বললাম একটু থামতে, বাদী থামলো না, মামলা করে দিয়েছে। এখন মানি শুট করেছে, আমরা টাকা দিয়ে দেবো, কিন্তু কিছুদিন সময় দেওয়া হোক। এখন এই সময়টাও কিন্তু একটা প্রাসঙ্গিক বা রিজনেবল হতে হবে। এখন সময় চাচ্ছে 10 বছর, সেটা কি প্রাসঙ্গিক হবে? হবে না, সেটা অযৌক্তিক হয়ে যাবে। যদি সময় দেওয়া হয় 1 বছর বা 2 বছর টাকার পরিমাণ অনুসারে, এনাদের সামর্থ্য অনুসারে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা প্রাসঙ্গিক হবে। সাধারণত 2-3 মাস দিলে সেটা খুবই প্রাসঙ্গিক হয়। তাহলে এর মধ্যে থেকে যদি যে কোনো একজন স্বীকার করে বা বাকি যদি 2 জন স্বীকার না করে, তাহলে এর জন্য প্রাসঙ্গিক হবে, এই 2 জনের জন্য প্রাসঙ্গিক হবে না। তার মানে এর দায় ই। বাদী যেটা দাবি করছে, বিবাদী সাধারণত সেটা অস্বীকার করে, কিন্তু যদি বিবাদী সেটা স্বীকার করে নাই, সেটা স্বীকৃতি। বিবাদী নিজে স্বীকার করতে পারে, অথবা তার পক্ষে তার কোনো এজেন্ট বা প্রতিনিধি স্বীকার করতে পারে, তাহলেও সেটা স্বীকৃতি হবে। বাদীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যদি স্বীকার করে কোনো বক্তব্য, যদি যার পক্ষে স্বীকার করা হচ্ছে তিনি যতটুকু স্বীকারের পারমিশন দিয়ে রাখেন, ততটুকু যদি দেখাচ্ছে তার ক্ষমতা ব্যবহার করে, তাহলে সেটা স্বীকৃতি হবে। কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে যদি কোনো কিছু স্বীকার করে, তাহলে সেটা কিন্তু ওই বিবাদের জন্য প্রযোজ্য হবে না। সেটাই 18 ধারার বক্তব্য। মোকদ্দমার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি স্বীকৃতি হবে।
তাহলে কোনটা স্বীকৃতি হবে কোনটা হবে না সেটাই 18 ধারার বক্তব্য। যার নিকট হতে স্বার্থ প্রাপ্তি ঘটেছে তৎকর্তৃক স্বার্থ বজায় থাকাকালে প্রদত্ত বিবৃতি স্বীকৃতি হবে। অর্থাৎ আমি আমার বাবার কাছ থেকে কোনো সম্পত্তি পেলাম, তো সেটাই বলা হচ্ছে যার নিকট হতে স্বার্থ প্রাপ্তি ঘটেছে। তাহলে আমি বাবার কাছ থেকে পেলাম তৎকর্তৃক মানে আমার বাবা কর্তৃক স্বার্থ বজায় থাকা অবস্থায় প্রদত্ত বিবৃতি স্বীকৃতি হবে। এখানে উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন। এই একজন ব্যক্তি তিনি মারা গেলেন, তার সম্পত্তিটা এখন সি ভোগ করছে, কিন্তু এর সাথে আগে একটা বিয়ের কি আছে, কানেকশন আছে, মানে একটা চুক্তি আছে, অর্থাৎ এর একটা স্বীকৃতি আছে বিয়ের প্রতি। তাহলে বিয়ের একটা বিষয়ে এ স্বীকার করে নিয়েছে। এখন বি এর সাথে এ একটা কানেকশন করেছে, একটা স্বীকৃতি ছিল, একটা যে কোনো একটা দেখা যাচ্ছে চুক্তি ছিল। এখন এ যদি মারা যায় তাহলে এই সম্পত্তিটা তো সি এর কাছে চলে আসবে। তাহলে এই যে সম্পত্তি যেটা নিয়ে স্বীকৃতি দিয়েছিল বি কে, এখন এই স্বীকৃতিটা কিন্তু এই সি এর মাধ্যমেও কিন্তু ভোগ করবে বি। কারণ বাবা যেটা স্বীকার করে নিয়েছে সন্তানও সেটা স্বীকার করে নিতে বাধ্য, কারণ এটা সিভিল ম্যাটার্স। মনে রাখবেন, এর আগেও বলেছি আবারও বলছি, সিভিল যে ম্যাটার্স গুলো আছে সেগুলো বংশ পরম্পরায় চলতে থাকবে। দাদা কোনো কিছু স্বীকার করে রেখেছিল, কোনো কিছু লিখে দিয়েছিল, কোনো দলিল করে দিয়েছে, সেটা কিন্তু সন্তানের উপরে মানে তার সন্তান তার নাতিপুতি এভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে উত্তরাধিকার সূত্রে, কারণ সেটা প্রপার্টি বা পদ রিলেটেড কোনো কিছু, অর্থাৎ সিভিল ম্যাটার্স, সেটা বংশ পরম্পরায় চলে। বাবা কোনো কিছু করলে সন্তানের উপর সেটার প্রভাব আছে, তার পরবর্তী প্রজন্মের উপর প্রভাব আছে, কিন্তু ক্রিমিনাল ম্যাটার্স গুলো পরবর্তী প্রজন্মের উপরেও কোনো প্রভাব নেই। বাবা অপরাধ করেছে, অপরাধ করে তিনি যদি মারা যান তো বাবার অপরাধের জন্য ছেলেকে কোনো সাজা দেওয়ার সুযোগ নেই। বাবা খুন করেছে, বাবা খুন করার পরে মামলা চলাকালীন মামা মারা যায়, মানে হাজতে থাকতে বা কোনো কারণে বাবা মারা গেল অসুস্থতার কারণে, তার সন্তানকে কি তার সাজা দেওয়া যাবে? দেওয়া যাবে না, কিন্তু সিভিল মামলায় দেওয়া যাবে, সেটা এখানে বলা হচ্ছে। 18 ধারা, মোকদ্দমার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে সেই ব্যক্তির স্বীকৃতি, অর্থাৎ তৃতীয় পক্ষ পক্ষে বা বিরুদ্ধে আনীত মোকদ্দমায় সম্পর্ক দায়িত্ব বজায় থাকাকালে স্বীকৃতি হবে। অর্থাৎ এ বাদী বি বিবাদী, এখন সি কোনো কিছু স্বীকার করে নিচ্ছে, এখন সি স্বীকার করে নিচ্ছে, সি যদি বিয়ের পক্ষে স্বীকার করে নাই তাহলে বিয়ের সাথে সি এর কানেকশনটা কি সেটা মামলা আগে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করা সম্ভব হয় যে হ্যাঁ বিয়ের সাথে সি এর কানেকশন আছে, তাহলে সি এর স্বীকৃতিও বিয়ের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। ওই প্রতিনিধির মতো একই বিষয়, কিন্তু একটু ভিন্ন ভাবে বলছে একই কথা। 20, মোকদ্দমার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে, ব্যক্ত মানে প্রকাশিত রূপে, এক্সপ্রেস করা, বলে দেওয়া, ব্যক্ত রূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। অর্থাৎ মোকদ্দমার কোনো পক্ষ, এখানেও তৃতীয় পক্ষ, এ আর বি, বাদী বিবাদী, এ বলছে যে হ্যাঁ, যে আমার একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে কে, তো কে যেটা স্বীকার করবে সেটা আমারও স্বীকার হিসেবে গণ্য হবে। অর্থাৎ বাদী যদি বলে যে এই যে হ্যাঁ ওর স্বীকৃতি আমার স্বীকৃতি, বা বিবাদী যদি বলে যে হ্যাঁ যে সি নামে একজন ব্যক্তি আছে সে যেটা বলবে সেটা আমার স্বীকৃতি, এটা হচ্ছে তৃতীয় পক্ষ। যেমন আমরা আইনজীবী, আমরা কিন্তু এখানে পক্ষদের মধ্যে বিবাদ চলে, আমরা কিন্তু মামলা পরিচালনা করি, আমরাও এখানে থার্ড পার্টির মতো কাজ করি। এখানে একজন আইনজীবী যদি কোনো বাদী বা বিবাদীর পক্ষে কোনো কিছু উপস্থাপন করেন, কোনো কিছু সাবমিট করেন, কোনো কিছু দাখিল করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা মক্কেলের পক্ষেই দাখিল করা হলো। আমি যদি বাদীর পক্ষে কোনো কিছু দাখিল করি তাহলে আমার যে বিষয়টা এটা কিন্তু বাদী দাখিল করছে মর্মে ধরে নিতে হবে, এবং বিবাদী পক্ষে যদি আমি দাখিল করি তাহলে এটা বিবাদীরই বক্তব্য হিসেবে আদালত ধরে নেবেন। পরে বিবাদী যদি বলে এটা তো আমি কিছু দাখিল করিনি, এটা উকিল দাখিল করেছে, এটা আমি মানতে রাজি না, এখন আদালত বলবে ওটা তো উকিলকে আপনি পাওয়ার দিয়েছেন ওকালতনামায় দিয়ে, এখন উকিল যেটা করেছে সেটা আপনিই করেছেন বলে আমরা ধরে নিচ্ছি। এটাই তো আসলে বিষয়, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে 20 ধারায়। তার মানে এখানে কিন্তু আইনজীবীকেও ডিরেক্ট এখানে বলা যাবে যে 20 ধারায় আইনজীবী তৃতীয় পক্ষ হিসেবে কোনো বাদী বা বিবাদীর পক্ষে কোনো কিছু স্বীকার করে নিলে সেটা কিন্তু মামলায় বাদী বা বিবাদী স্বীকার করে নিচ্ছে বলেই ধরে নিতে হবে। এখানে আইনজীবী ছাড়া অন্য যে কোনো ব্যক্তিও হতে পারে।
বাদী একজন সাক্ষীকে নিয়ে আসছে, বিবাদী একজন সাক্ষীকে নিয়ে আসছে তার পক্ষে। বিবাদী কোনো কিছু স্বীকার করে, বিবাদীর আনিত কোনো সাক্ষী কোনো কিছু স্বীকার করে নিচ্ছে, তাহলে বিবাদী স্বীকার করে নেওয়ার মতোই সেটা হয়ে যাবে। কারণ যদি এখানে বিবাদী মেনে নেয় বা বিবাদী তাকে বলার সুযোগ দেয়। আজকে 23 ধারা পর্যন্ত আলোচনা করব, কালকে 24 থেকে আলোচনা করব। যেহেতু যথেষ্ট রাত হয়ে গেছে, শুরুতেই একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়ে 40 মিনিট নষ্ট হয়েছে, বা সেটা আলোচনার দরকারও ছিল, একেবারে নষ্ট হয়নি সেটা বলবো না। তবে আজকের ক্লাসের সময়টা চলে গেছে সেখানে। তাহলে আজকে আলোচনা করব 23 পর্যন্ত, 24 থেকে শুরু হবে আগামীকালকে ক্লাস। ক্লাসটা একটু সংক্ষিপ্ত করে নিলাম, কারণ 24 থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু সেকশন আছে যেগুলো বোঝানো খুবই জরুরি, সময় লাগবে সেখানে। 21, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ। যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষে স্বীকার করা হয় তার বিরুদ্ধে, তাহলে যিনি স্বীকার করছে তার বিরুদ্ধেই তো সেটা যাবে। আমি একজনকে বললাম যে ঠিক আছে, আমি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছি, তার মানে আমি যে 5 লক্ষ টাকা ঋণী সেটা তো স্বীকার করে নিলাম। তাহলে এটা তো আমার আর পরে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, মানে আমার বিরুদ্ধেই তো যাবে। তার মানে আমি যদি কোনো কিছু নিজেকে দায়ী করে স্বীকার করি, সেটা তো আমার বিরুদ্ধেই যাবে, সেটা বলা হচ্ছে। যেমন কনফেশনে আসামি আমি দোষী এই বলে আসামি কি দেয়, স্বীকারোক্তি দেয়, তাহলে সেটা তো আসামির বিরুদ্ধেই চলে যাবে। 164 ধারা সিআরপিসি এই অনুসারে যদি কেউ দোষ স্বীকার করে তার বিরুদ্ধেই তো সেটা প্রমাণ করা হবে। তেমনি 21 ধারায় ঠিক সেম জিনিস, ক্রিমিনাল মামলা না হয়ে সিভিল মামলায় কি হয় সেটা দেখাচ্ছে। স্বীকৃতি সমূহ প্রাসঙ্গিক এবং তা প্রদানকারীর বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে, এটাই সাধারণ নীতি। মানে যে যা স্বীকার করছে তাকেই তা, যদি বলে যে হ্যাঁ আমি তার কাছ থেকে 100 টাকা নিয়েছি, তাহলে আমাকেই তো 100 টাকা ফেরত দিতে হবে, আমার দায়টা যেহেতু আমি স্বীকার করে নিচ্ছি। তাহলে স্বীকৃতিতে সাধারণত দায় স্বীকার করে নেওয়া হয়, কিন্তু প্রদানকারীর পক্ষে যখন প্রমাণ করা যেতে পারে, তাহলে যিনি স্বীকৃতি দিচ্ছেন তার পক্ষে প্রমাণ করা যেতে পারে। কোন ক্ষেত্রে? এটা কিন্তু ব্যতিক্রম। মানে আমি বলছি যে আমি অমুকের কাছ থেকে, আমি মিস্টার রহিমের কাছ থেকে 100 টাকা পাবো, তাহলে এটা আমি বলছি, রহিম তো আর বলছে না। রহিম বলে রহিমের বিরুদ্ধে সহজে চলে যেত, কিন্তু যখন আমি এই কথা বলবো আমি পাবো, তখন এটা তো স্বীকৃতি হয় না, এটা হয় দাবি। তাহলে এইটা 21 ধারায় দেখেন একটু ব্যতিক্রম আছে। স্বীকৃতিকারীর মৃত্যু হলে তা 32 ধারার দ্বারাই তৃতীয় পক্ষের মধ্যে প্রাসঙ্গিক হবে। স্বীকৃতিকারীর মৃত্যু হলে তা 32 ধারায় তৃতীয় পক্ষের মধ্যে প্রাসঙ্গিক হবে। যিনি স্বীকৃতি দিলেন, স্বীকৃতি দিয়ে তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু এটা তৃতীয় পক্ষের মধ্যে, অর্থাৎ তিনি যার সম্পর্কে বলে যাচ্ছেন তিনি কিন্তু এখানে ফেঁসে যাবেন, মানে তার উপরে জিনিসটা চেপে যাবে। মানসিক দৈহিক অবস্থা সম্পর্কে বিবৃতি ও আচরণ যখন মিথ্যা প্রতিপন্ন করা অসম্ভব হয়ে পড়ে, তখনও কিন্তু পক্ষে হয়ে যাবে। অর্থাৎ মানে আমি স্বীকার করছি যে এই এই সময় আমার মানসিক অবস্থা ভালো ছিল না, আমি কি করেছি আমি বলতে পারবো না। তাহলে কি স্বীকার করছি? যে আমার মানসিক ভারসাম্য ভালো ছিল না। তার মানে একটা আসামি বা বাদী মামলায় বলছে যে ওই সময় আমার মানসিক অবস্থা ভালো ছিল না, আমি যে চুক্তি করেছি সেটা সজ্ঞানে বা সুস্থ মস্তিষ্কে করিনি, অতএব এটা আমি মানছি না। তার মানে আমি স্বীকার করে নিচ্ছি যে এটা আমি করেছি, কিন্তু সেটা সুস্থ মস্তিষ্কে করিনি। দেখেন এখানে বিষয়টা আসছে, তাহলে সুস্থ মস্তিষ্কে করিনি, স্বীকার করে নিচ্ছি কিন্তু মাঝখানে শর্ত ঢুকিয়ে দিচ্ছি, তখন কিন্তু সেটা এই যে যদি প্রমাণ করা যায় হ্যাঁ ওই সময় তার মানসিক ভারসাম্য সঠিক ছিল না, তাহলে কিন্তু সেটা তার পক্ষেই যাচ্ছে, তার মানে এটা সে সুবিধা নিতে পারছে, তার অসুবিধা হচ্ছে না। 3, কোন স্বীকৃতি যদি স্বীকৃতি ভিন্ন অন্যভাবে প্রাসঙ্গিক হয়, একটা স্বীকৃতি হলো আপাত দৃষ্টিতে সেটা স্বীকৃতি মনে হলেও সেটা যদি আসলে অন্য কোনো ভাবে যদি প্রাসঙ্গিক হয়, তাহলে কিন্তু সেটা নিজের পক্ষে নেওয়ার সুযোগ আছে। তো এইটা আপনারা বইটা একটু দেখবেন, দেখে দেখেন এটা ডিটেল কি বলছে সেটা বোঝার চেষ্টা করেন। যদি বুঝতে না পারেন আগামী ক্লাসে এটা আমি আরো বোর্ডে বুঝিয়ে দেব। 22, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। দলিলে কি বলা আছে সেটা মুখে মুখে মেনে নিচ্ছি, আসলে দলিলে যা বলা আছে সেটা দলিল দিয়েই দেখিয়ে দিতে হবে। যেমন এখানে দলিলে এই আমার নোটে যা বলা আছে আমি দেখে দেখে পড়ছি, কিন্তু এটা আমাকে বোর্ডে লিখে বা আপনাদের সামনে শো করেই দেখিয়ে দেওয়া উচিত।
এটা বলা হচ্ছে। আবার দেখবেন আমার যে আগের ভিডিওগুলো ছিল 22 সালের, সেই ভিডিওতে কিন্তু এই নোটগুলোকে আমি কি করতাম, স্ক্রিনে শো করে আমি পড়তাম এবং হাইলাইট করতাম। তো সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে যে দলিলের বিষয়বস্তু সেই দলিল দিয়ে কিন্তু প্রমাণ করার কথা, যেটাই কি প্রাথমিক সাক্ষ্য। কিন্তু এখানে বলছে সাধারণভাবে দলিলের বিবরণ মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যায় না, অর্থাৎ দলিলটা উপস্থাপন করে প্রমাণ করতে হবে। এখন আদালতে এনআই অ্যাক্টের মামলা হয়েছে যে একজন আরেকজনের কাছে দাবি করছে যে স্যার, তার কাছে আমি 5 লক্ষ টাকা পাই এবং সে আমাকে 5 লক্ষ টাকার একটা চেক দিয়েছে। এখন মামলা করার সময় আদালত বলবে চেকটা দেখি, মূল চেক কিন্তু দেখে। এখন যদি মুখে যদি বলি তার আমার কাছে তার একটা চেক আছে সই করা 5 লক্ষ টাকার, এটা কিন্তু যথেষ্ট নয়। তাহলে আমাকে চেকটা শো করতে হবে, এটাই সাধারণ নীতি। অর্থাৎ দলিলে যা বলা আছে সেটা দলিলটা দিয়ে দিলেই হয়ে যায়, এত কথা বলার দরকার কি, ব্যাপারটা এরকম। দলিল দেন, আদালত দেখবে, দেখে যদি আদালত মনে করে এটা সঠিক তাহলে প্রমাণ হয়ে গেল। এটাই সাধারণ নীতি। কিন্তু ব্যতিক্রম কি, দলিলের বিবরণ দলিলটি পেশ করেই প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে সাধারণ নীতি। তবে দলিলের প্রকৃতি সেটা জাল না খাঁটি সম্পর্কে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে। একটা দলিল, দলিলের মধ্যে তার লেখা থাকে না যে এটা দলিল সঠিক না, এই দলিলটা হচ্ছে ভেজাল বা জাল বা জালিয়াতির মাধ্যমে সৃষ্টি। অর্থাৎ এই দলিলের মধ্যে ফর্জারি করা হয়েছে বা জালিয়াতি করা হয়েছে সেটা তো দলিলে লেখা থাকে না, যে এটা একটা জাল দলিল। আপনারা জাল দলিল খুব একটা না দেখলেও জাল টাকা পয়সা হয়তো বা দেখেছেন, 500 টাকার নোট, 1000 টাকার নোট দেখতে পারেন। তো এই জাল টাকার মধ্যে কি লেখা থাকে এটা জাল টাকা? লেখা থাকে না। তাহলে এটা নেচার দেখে বুঝে নিতে হয় এটা জাল টাকা। কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু চেনার উপায় থাকে জাল টাকা, এবং যেটা অরিজিনাল সেই টাকাটা চেনারও কিন্তু উপায় থাকে। তো সেই বৈশিষ্ট্য অনুসারে দেখতে হবে। তো বলা হচ্ছে যে একটা দলিলের ভেতরে যেহেতু লেখা থাকে না এটা জাল না সঠিক, অতএব সেটা কিন্তু মৌখিক সাক্ষী দিয়ে বলে দেওয়া যাবে যে এটা জাল না জাল নয়। এখন একটা দলিল করা হয়েছে, বিক্রয় দলিল। দলিলের মাঝখানে কি আছে, সাক্ষী আছে, শনাক্তকারী আছে। তারা যদি এসে সাক্ষী দেয় যে স্যার, এই যে এখানে যে স্বাক্ষরটা আছে সেটা বলা হচ্ছে আমি রহিম, কিন্তু আমি তো এই দলিলে স্বাক্ষর করিনি। তাহলে মৌখিকভাবে প্রমাণ করছে যে এই দলিলের স্বাক্ষর আমার নয়। তাহলে সেটা কি হবে, দলিলটা জাল হিসেবে প্রমাণ হবে। তার মানে অন্যের স্বাক্ষর নকল করার চেষ্টা করা হয়েছে এখানে। 23, দেওয়ানি মোকদ্দমার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। সুস্পষ্ট শর্তাধীনে করা হলে, অর্থাৎ কিছু যদি স্পষ্ট শর্ত থাকে এবং সেই শর্তের মাধ্যমে যদি করা হয় তার সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না। এটিকে একটি চুক্তি বলে আদালত অনুমান করলে তা প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ যদি চুক্তি হয় তাহলে দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক সেটা বলা হচ্ছে, সুস্পষ্ট শর্তাধীনে করা হলে তা সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না। অর্থাৎ সেই স্বীকৃতি সম্পর্কে আর সাক্ষ্য দেওয়া যাবে না। স্বীকৃতিতে যা বলা আছে সেটা যদি লিখিত স্বীকৃতি হয় তাহলে স্বীকৃতিতে যা বলা আছে সেটাকে কনক্লুসিভ প্রুফ হিসেবে আদালত দেখবে, অর্থাৎ সেটা নিয়ে আর নতুন ভাবে সাক্ষ্য দেওয়ার দরকার নাই। স্বীকার তো করেইছেন, এই যে আপনার চেক আছে, চেকে 5 লক্ষ টাকা দেওয়াই আছে, অতএব এই চেক যেহেতু এখানে আছে অতএব এটা আর আপনার এটা নিয়ে আর কিছু বলার দরকার নাই, এটাই কনক্লুসিভ প্রুফ, এইভাবে আদালত মনে করবেন। অর্থাৎ দেওয়ানি মামলায় স্বীকৃতির অনেক বড় কি মূল্য আছে। এটিকে একটি চুক্তি বলে আদালত অনুমান করলে তা প্রাসঙ্গিক হবে না। যদি চুক্তি হিসেবে আদালত অনুমান করে তাহলে অবশ্যই এটা প্রাসঙ্গিক হবে না। তবে ব্যাখ্যা 126 ধারা মতে উকিল সাক্ষ্য দিতে বাধ্য থাকলে 126-এ আইনজীবীর যে গোপনীয়তা সেটার কথা বলা হয়েছে। মক্কেলের কোনো গোপন জিনিস জানলে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া যাবে না, অর্থাৎ আইনজীবীর কিছু বাধ্যবাধকতা আছে। আমাদের যে ক্যাননস আছে 42টা সেটা তো আছে, এছাড়া সাক্ষ্য আইনেও কিন্তু 126-এ আলাদাভাবে বলে দিচ্ছে উকিলের কিছু দায়িত্ব কর্তব্য। তো উকিল সাক্ষ্য দিতে বাধ্য থাকলে তা এই ধারার আওতায় পড়বে না। তাহলে এখানে একটা স্বীকার বা স্বীকৃতি সেটা সেই বিষয়ে সাক্ষী নিবে কিনা সেটা এখানে বলা হলো। তো আশা করি আজকের ক্লাসটা একটু বোঝানোর চেষ্টা করলাম, যদিও দীর্ঘ হয়ে গেছে। আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গায় তাহলে প্রশ্ন করতে পারেন, বুঝিয়ে দিই, অথবা আগামী কালকেও আজকে ক্লাস বিষয়ে প্রশ্ন করা যাবে। যদি আজকে ক্লাসে প্রশ্ন করতে না চান
তাহলে আগামীকালকে ক্লাসে প্রশ্ন করতে পারবেন এই ধারা 1 থেকে 23 পর্যন্ত। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমি 24 থেকে পরবর্তী ধারাগুলো আলোচনা করব। তো কেউ কি প্রশ্ন করবেন না ক্লাসটি শেষ করে দিব? আচ্ছা, যেহেতু প্রশ্ন করতে চাচ্ছেন না, সবারই ক্লান্তি কাজ করছে বুঝতে পারছি। তো আপনারা রেকর্ডিংটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকালে পেতে পারেন অথবা দুপুরে বা বিকেলে, বলা যাচ্ছে না। তবে আমি চেষ্টা করব সকালের মধ্যেই দিয়ে দেওয়ার। তো ধন্যবাদ। ক্লাসটি শেষ করছি স্বপন ভাই। যদি সমস্যা থাকে আপনাদের, কালকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। এবং যারা এখন পর্যন্ত রাত জেগে ক্লাস দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য, আগ্রহ নিয়ে থাকার জন্য, এবং এত রাত জেগে ক্লাস করে আমাকে সাপোর্ট করার জন্য। আমার সাপোর্ট মানে আপনাদের সাপোর্ট, কারণ আপনারা ফিডব্যাক যদি না দেন, ক্লাসে উপস্থিত না থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আমি কিছু করতে পারবো না। ক্লাসে উপস্থিত থাকবেন, আলোচনার মাধ্যমে অনেক কিছু হয়ে যাবে। আপনারা অনেকেই নিজের আলাদা পড়ছেন না, কিন্তু দেখেন যে ক্লাসের মাধ্যমে অনেক কিছু হয়ে যাবে। এটা আমি দেখে দেখে পড়লে হলেও আপনাদের পড়াটা কিন্তু আমি করে দিচ্ছি। অতএব একটু ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, একটু ফিডব্যাক দিবেন। তো ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।